হ্যালো 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 চেক হ্যালো। হ্যালো 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 চেক হ্যালো। ওকে ওকে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান। একটু সময় লাগলো আমার টেকনিক্যাল ইস্যুর জন্য, একটু সময় লেগেছে। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং ভাইয়ার ভয়েস বোর্ড দুটা ক্লিয়ার কিনা সবাই একটু জানিয়ে দাও ভাইয়াকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর সে একটু লিঙ্কটা একটু দিয়ে দাও গ্রুপে। হ্যাঁ, সবাই যেন আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে এবং সবকিছু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানায় দাও। আজকে ফাইলটা এত বড় এত বড়, মানে ফাইল ইম্পোর্ট হইতেও সময় লাগতেছে আজকে। তো একটু গ্রুপগুলোতে একটু দিয়ে দাও। হ্যাঁ, ওকে, সবকিছু ক্লিয়ার, সবার কাছে সবকিছু ক্লিয়ার। ওকে নাইস, এখন তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার থাকার কথা। হ্যাঁ, ওকে। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে আমরা মূলত হচ্ছে কণিকের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। তো সো ইম্পর্টেন্ট একটা পার্ট, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। সরি সরি সরি। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান আমাদের সাথে। আজকে আমরা কণিকের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। আমার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার কিনা সবাই একটু জানিয়ে দাও। আমার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার কিনা সবাই একটু জানিয়ে দাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার কিনা সবাই একটু জানিয়ে দাও। টেকনিক্যাল ইস্যুর কারণে 2 মিনিট 3 মিনিট একটু দেরি হয়েছে, কারণ আমি স্লাইডটা ডাউনলোড করতেছিলাম। ডাউনলোড করার পরে দেখি যে দুই পাশে সাদা আসতেছে, স্লাইড বসাইতে একটু প্রবলেম হয়েছে। তো এই জন্য এখন আবার ঠিক করলাম, দেন আসলাম। তো সবাই একটু জানাও যে সবাই সবকিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, একদম পাক্কা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। হ্যাঁ, ওকে, সবাই একটু দ্রুত জয়েন দিয়ে ফেলো। আজকে মূলত হচ্ছে আমরা পড়বো উপবৃত্ত আর হচ্ছে অধিবৃত্ত। দেখো আজকে অনেকগুলা কন্টেন্ট, তো সব পড়তে হবে না। হ্যাঁ, আজকে আমরা একটু বাছাইকৃত প্রশ্ন পড়বো, যেগুলো থেকে প্রশ্ন আসবে। সব পড়লে মাথা আওলাই যাবে। তো সবাই একটু দ্রুত পড়ো এবং কোশ্চেন অ্যানালাইসিস করে দিব আজকে, যে কোথেকে কি পড়তে হবে না পড়তে হবে। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। আমরা তাহলে একটু শুরু করে দিই। হ্যাঁ, এই কয়জন দিয়ে শুরু করব নাকি একটু অপেক্ষা করি? যেহেতু আমাদের দেরি হয়েছে, একটু অপেক্ষা করি, সবাই যুক্ত হও, তারপরে ক্লাসটা শুরু করব। আচ্ছা, এগুলা পরে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, তাহলে হবে ভালো। আচ্ছা, আমরা শুরু করে দিই। হ্যাঁ, যে কয়জনে আসছো সে কয়জন দিয়ে শুরু করি। আসো, উপবৃত্ত নিয়ে শুরু করি প্রথমে, ঠিক আছে? বলা হয়েছে উপবৃত্ত এক্স এবং ওয়াই চলকের দুই মাত্রা বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ এবং উৎকেন্দ্রিকতা অবশ্যই একের চেয়ে ছোট হইতে হবে। তাহলে উৎকেন্দ্রিকতা কি হইতে হবে? একের চাইতে ছোট, তার মানে ই ইজ লেস দেন 1। ওকে, তো উপবৃত্তের দুইটা সূত্র আছে। একটা আছে এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা সবাই মোটামুটি জানি। আমরা একটা চিত্র আঁকবো, সেই চিত্রের মাধ্যমে সবগুলো ম্যাথ, মানে সবগুলো সূত্র, এই উপবৃত্তের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র আমরা শেষ করব। সো সবার মনে হয় যে এইটুক পর্যন্ত বোঝা হয়ে গেছে, আর কিছুই না। নেক্সট আমাকে সমীকরণের পরিচিতি জানতে চাওয়া হয়েছে। সমীকরণের পরিচিতি কি একটু খেয়াল করো। 3 ইন্টু এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 4y তার হোল স্কয়ার ইকুয়ালস টু 12। এই সমীকরণটি নিচের কোন নামে পরিচিত? আচ্ছা, এই পরিচয়ে একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করো। এটা কি নামে পরিচিত সবাই একটু বলে দাও। এটা উপবৃত্ত নামে পরিচিত। এখন এটা তুমি কিভাবে বুঝবা যে ভাইয়া এটা উপবৃত্ত নামে পরিচিত? দেখো, আমি যদি পুরোটাকে এক্স চিন্তা করি, তাহলে হয় 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 12। তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 4
প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 3 ইকুয়াল 1। তাহলে এই ফরম্যাটটা কার ফরম্যাটে আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এই ফরম্যাটে আছে। আর এই ফরম্যাট থাকা মানে হচ্ছে তারা উপবৃত্ত ফরম্যাটে আছে। কি ফরম্যাটে আছে? উপবৃত্ত ফরম্যাটে আছে। ওকে, সো আশা করি যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। নেক্সট, এখানে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সর্বদা ভিন্ন হইতে হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ ভিন্ন হইতে হবে। এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না, তাহলে তারা উপবৃত্ত নির্দেশ করবে। তাহলে তারা কি নির্দেশ করবে? উপবৃত্ত। তাহলে কন্ডিশন কি? দুইটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ আলাদা, এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। তাহলে তারা কি নির্দেশ করবে? উপবৃত্ত নির্দেশ করবে। সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, তাহলে নেক্সট এটা চলে আসি। এই পাশে একটু খেয়াল করো, এখানে এক্স ওয়াই যুক্ত পদ আছে, আবার ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার, খুব ভালো মতো খেয়াল করবা। ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার দুইটা সহগ আবার সেম আছে। তাহলে এইটা আমরা সাধারণ যে দ্বিঘাতের যে সূত্রটা দেখি, সাধারণ যে দ্বিঘাতের সূত্র, সেই দ্বিঘাতের সূত্রের সাথে এটাকে কম্পেয়ার করবা। তাহলে কম্পেয়ার করে তুমি একটা জিনিস পাবা, সেটা হচ্ছে হলো এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি পাবা। এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি। আমি লাস্ট ক্লাসে কণিকের পরিচয় পড়িয়েছিলাম, সেখানে বলা ছিল এইচ স্কোয়ার ইজ লেস দেন যদি এ বি, তাহলে এ কোনটা আর বি কোনটা সেটা আগে একটু ভালো মতো খেয়াল করো। তাহলে আমি দেখতে পাচ্ছি এ আর বি হচ্ছে হলো 17 গুণ। তাহলে 17 গুণের থেকে এইচ স্কোয়ারের মান ছোট হয়েছে। তাহলে 17 গুণের থেকে এইচ স্কোয়ারের মান ছোট হয়েছে, তার মানে তারা কি নির্দেশ করবে? উপবৃত্ত নির্দেশ করবে। তার মানে তারা কি নির্দেশ করবে? উপবৃত্ত নির্দেশ করবে। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? সবাই একটু বলো যে সবাই বুঝতে পারছো কিনা। সবাই বলো যে সবাই বুঝতে পারছো কিনা। ওকে, এবার আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় কি নির্ণয় এগুলো আমরা পরে দেখবো, আগে আমরা একটা চিত্র আঁকে আসো। ওকে, আবার একটু বলবো, 17 আর 17কে গুণ করো। 17 গুণন 17, এইটা বড় নাকি এই যে পাশে এইচ আছে, এইচ এর মান আমরা কিভাবে বের করি? এক্স ওয়াই কে কত দিয়ে ভাগ করলে এইচ হয়? 2 দিয়ে ভাগ করলে। তাহলে এক্স ওয়াই কে 2 দিয়ে ভাগ করবা, এক্স ওয়াই কে 2 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে আলটিমেটলি এই 1 থেকে 17 ইন্টু 17 বড় না, তার মানে এইচ স্কোয়ার থেকে 17 ইন্টু 17 মানে এ বি এর মানটা বড় না। তাহলে তারা কি নির্দেশ করবে? উপবৃত্ত নির্দেশ করবে। সবাই একটু বলো যে এবার ক্লিয়ার কিনা। যারা আছো তারা সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সট চিত্রে চলে যাব। ওকে, নাইস। নেক্সট চিত্র, আমরা যে চিত্রটা আঁকবো সেটা হচ্ছে উপবৃত্তের চিত্র। হ্যাঁ, উপবৃত্তের একটা চিত্র আঁকবো আমরা। আসো, ওকে, একটু উপরে উঠাই দিই চিত্রটা, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এবার সবাই একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, এই বরাবর একটা এক্সিস দিলা, 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 এটার সাথে যুক্ত করে একটা এক্সিস দিলা। লম্ব, এগুলো সব লম্ব টানতেছ। হ্যাঁ, কোনটা কি সেটা পরে দেখতেছি আমরা। এটার সাথে এটা একটা দিতেছ। ওকে, নাইস। ওকে, ডান। চিত্রটা দেখতে কিরকম বিদঘুটে লাগতেছে, তাই না? কিছু করার নাই। এবার আমরা একটু ফলো আপ করি চিত্রটা। এটা হচ্ছে হলো ওয়াই এক্সিস, তাহলে এটা হচ্ছে ওয়াই প্রাইম এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, আর এটা হচ্ছে এক্স প্রাইম এক্সিস। এই যে চিত্রটা আঁকছে উপবৃত্তের, এই চিত্রের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এই উপবৃত্তের সমীকরণের চিত্র এটা। এবার সবাই একটু মনোযোগ দাও। এটা মূল বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে হলো 0,0।
মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0। এটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস। এস এরটা হচ্ছে a ইন্টু ই কমা 0, a ইন্টু ই কমা 0। আচ্ছা, যদি এটা এস এর মান হয় a ইন্টু ই কমা 0, খুব মনোযোগী হয়েও, যদি এটা হয় এক্স এর ধনাত্মক অক্ষের দিকের সাথে, তাহলে এক্স এর নেগেটিভ অক্ষের দিকের সাথে হয়ে যাবে মাইনাস এ ই কমা 0, জাস্ট ঋণাত্মক দিকে মাইনাস। এবার এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কাছে শীর্ষবিন্দু। কি বিন্দু ভাইয়া? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি? a কমা 0। তাহলে এটা এক্স এর ধনাত্মক অক্ষের দিক, এক্স এর নেগেটিভ অক্ষের দিক, শীর্ষবিন্দু হবে a প্রাইম অফ মাইনাস a কমা 0। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এই পর্যন্ত সবাই ক্লিয়ার আশা করি। এবার একটা জিনিস একটু সবাই খেয়াল করেন। ভাইয়া যা যা বলি সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো। মূল বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, মূল বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, মূল বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, এই যে যে ডিসটেন্সটা তুমি পাচ্ছ মূল বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, তাহলে এই ডিসটেন্সটাকে আমরা কি বলি? এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ, প্লাস মাইনাস এ। কেন প্লাস মাইনাস এ? ধনাত্মক অক্ষের দিকের সাথে প্লাস, নেগেটিভ অক্ষের দিকের সাথে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এ। আবার আমি যদি এই রেখাটাই এখান থেকে এই পর্যন্ত টান দিই, চিন্তা করো এবার, এই পর্যন্ত টান দিলাম, তাহলে তখন এটা হয়ে যাবে তোমার কাছে বৃহৎ অক্ষ। কি অক্ষ? বৃহৎ অক্ষ। তাহলে এই পাশে একটা এ থাকে আর এই পাশে একটা এ থাকে, তাহলে বৃহৎ অক্ষের মান কত? টুয়াইস এ। লিখে ফেলতে পারো বৃহৎ অক্ষ টুয়াইস এ, লিখে ফেলো বৃহৎ অক্ষ টুয়াইস এ। তাহলে এইবার একটু খেয়াল করো, যখন আমি এই ওয়াই এক্সিসে যাব তখন এটা হচ্ছে বি আর এই পার্টটুকু বি, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ, তাহলে ক্ষুদ্র অক্ষ হচ্ছে টুয়াইস বি, ক্ষুদ্র অক্ষ হচ্ছে টুয়াইস বি। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। বৃহৎ অক্ষ আর হচ্ছে ক্ষুদ্র অক্ষ, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আগে আমাকে এতটুকু একটু জানাবা যে ভাই আমরা ক্লিয়ার। এখন এই উপকেন্দ্র দিয়ে যে লম্বটা আমি টেনেছি তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব, তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বটা কি? 2b স্কয়ার বাই হচ্ছে a। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 2b স্কয়ার বাই হচ্ছে a। এটা একটু মাথায় রাখবা, উপকেন্দ্র দিয়ে যে লম্ব যায় সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব 2b স্কয়ার বাই a। এখন সবাই একটা জিনিস মনোযোগ সহকারে দেখো, আমি ভালো মতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? ওকে, একটু হোল্ড করি দেখি, ভূমিকম্পের জন্য হয়তো বা নেটওয়ার্ক ইস্যুটাও হইতে পারে। একটু এখন ঠিক আছে। দেখো, আমি যদি বলতাম যে মূলবিন্দু থেকে উপকেন্দ্রর যে মধ্যবর্তী দূরত্ব রয়েছে, মূলবিন্দু থেকে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে সেই দূরত্বকে কি লিখতা? এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2a ই। আর যদি এটাকে স্থানাঙ্ক বলতা তাহলে হয়তো প্লাস মাইনাস এ ই কমা 0। বুঝছো? একটা দূরত্ব হচ্ছে প্লাস মাইনাস 2a ই, আর যদি স্থানাঙ্ক বলতা তাহলে হয়তো প্লাস মাইনাস এ ই ইন্টু কমা 0। সবাই বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এইবার আরেকটা জিনিস, একটু মজার জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস একটু খেয়াল করি আমরা, সেটা কি? এই পর্যন্ত তো তোমরা সব বুঝে গেলা, এই পর্যন্ত তো আর আমার কোনো সমস্যা নাই। এখন তোমাদের যে কাজ,
সে কাজ হচ্ছে আমি এই সাইডে আরেকটা রেখা টানবো, এই যে একটা রেখা টানলাম, আর এটা তো তোমরা লিখছো, এটা নিয়ে আসলে আর কোনো কনফিউশন থাকার কথা না। তো আমি এটাকে একটু মুছে দিই। ওকে, এবার একটু খেয়াল করো, এই যে এখানে একটা রেখা টানলাম। এখন এই যে যে দুইটা রেখা টেনেছ, এই দুইটা রেখাকে আমরা বলে থাকি নিয়ামক রেখা। কি বলে থাকি? নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। এখন এই নিয়ামক রেখা হচ্ছে হলো জেড, তাহলে এই পাশেরটা যদি জেড হয়, এক্স প্রাইমের জায়গায় হবে জেড প্রাইম। এদের স্থানাঙ্ক কত? এদের স্থানাঙ্ক এ ভাগ ই কমা 0, এ ভাগ ই কমা 0। তাহলে এটার স্থানাঙ্ক হবে মাইনাস এ ভাগ ই কমা 0। এবার একটা মজার জিনিস খেয়াল করো, এই পর্যন্ত চিত্র সবার আঁকা হয়েছে কিনা সবাই আমাকে একটু বলো। অলরেডি অনেকগুলো সূত্র তোমাদের জানা হয়ে গেছে তোমাদের বইয়ের। এখন বলো যে এই পর্যন্ত তোমাদের সবার হয়েছে কিনা। তাহলে আমি অপর পেজে যাব, কিছু জিনিস লেখাবো। সবার হয়েছে কিনা সবাই একটু বলো, তাহলে আমি অপর পেজে যাব, কিছু জিনিস লেখাবো। চিত্রটা সবাই বুঝছি কিনা এবং এই পর্যন্ত লেখা হয়েছে কিনা সবাই একটু বলো, তাহলে আমি কিছু জিনিসে চলে যাব। সবাই একটু জানাও, সবাই একটু জানাও যে এই পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা, তাহলে আমি নতুন একটা ফরম্যাটে চলে যাব। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমি এখন যে কাজটি করব, এই উপকেন্দ্র থেকে অনুরূপ দ্বিকাক্ষ, খুব ভালো মতো খেয়াল করো, উপকেন্দ্র থেকে অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব লিখব। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে এ ভাগ ই মাইনাস এ ই। লিখে ফেলো, উপকেন্দ্র থেকে অনুরূপ দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব এ ভাগ ই মাইনাস এ ই। তাহলে আমি যদি এখন আবার প্রশ্ন করি যে শীর্ষবিন্দু থেকে অনুরূপ দ্বিকাক্ষ, শীর্ষবিন্দু থেকে অনুরূপ দ্বিকাক্ষ এর মধ্যবর্তী দূরত্ব কত হবে, তাহলে সেটা লিখতে পারবা এ ভাগ ই মাইনাস এ, এ ভাগ ই মাইনাস এ। এবার একটু বলো সবাই যে এই পুরো চিত্রটা সবাই ক্লিয়ার কিনা। আমাদের জাস্ট দুইটা সূত্র এখন বাকি, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতার সূত্র, আর কিচ্ছু না। সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ফুল চিত্রটা বুঝছো কিনা। এক চিত্রের ভিতরে আমি 32টা সূত্র পড়াইছি, তোমরা বই খুলবা দেখবা যে ভাইয়ার কথাগুলো মিলছে কিনা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। টিপিক্যাল নিয়মে ম্যাথ করা হয় না, মানে সূত্র মুখস্থ করতে হয় না, তোমাকে চিত্র এঁকে সূত্রগুলোকে মুখস্থ করতে হয়। তাহলে তুমি যে কোনো ফরম্যাটে তুমি ম্যাথগুলোকে করতে পারবা। ঠিক আছে, সবার হয়েছে আশা করি। তাহলে এইবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে হলো উৎকেন্দ্রিকতা লিখব। কি লিখব? উৎকেন্দ্রিকতা। এখন দেখো এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এই ক্ষেত্রে এ হচ্ছে হলো বড়, তাহলে এ বড় বি থেকে, এ বড় বি থেকে হলে, ধরে নাও হলে উৎকেন্দ্রিকতা। এখন বাড়ির ছোট মেয়ে বা ছোট ছেলে সবার আদরের থাকে, আর বড় মেয়ে বা বড় ছেলে একটু আদর কম পায়। এটা তোমরা জানো তো না? তোমরা তো এটা জানো। তাহলে আমরা রুট ইউজ করব। কি ইউজ করব? রুট 1 মাইনাস, খুব ভালো মতো খেয়াল করো, বড় যে ছেলে বা মেয়ে তাকে নিচে রাখবো, আর ছোট যে তাকে সবার মাথার উপরে রাখবো। ওকে, ক্লিয়ার? সিমিলার প্রসেসটাই যদি এরকম হইতো এ ইজ লেস দেন বি হলে ইজ ইকুয়ালস টু, তাহলে এখানেও সেম কাজ। এখানে বড় কে? বি বড়, তাহলে যে বড় তাকে নিচে আর যে ছোট তাকে উপরে। এবার একটু সবাই বলেন যে সবাই ক্লিয়ার কিনা, জাস্ট এটা একটু আমাকে একটু জানান। সবাই এই উৎকেন্দ্রিকতা ফরম্যাটটা ক্লিয়ার কিনা সবাই আমাকে জানান। উৎকেন্দ্রিকতা ফরম্যাটটা সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে জানান। তাহলে মনে রাখবা, যে ছোট সে উপরে, যে বড় সে নিচে।
উপবৃত্তের ক্ষেত্রে। ওকে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার থাকলে ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। জাস্ট এই ফরম্যাটটা মনে থাকলেই তোমার অনেক কিছু ফরম্যাট তুমি মনে রাখতে পারবা। নাইস। ওকে, এবার আমরা কোশ্চেনে চলে আসবো। হ্যাঁ, এবার আমরা কোশ্চেনে চলে আসবো। চিত্র রিলেটেড প্রবলেমগুলো আই হোপ যে তোমরা সবাই বুঝতে পারছো এবং এটাতে তোমাদের কোনো কনফিউশন নাই। সো আমরা এখন চলে আসি। আসো, উপবৃত্তের সমীকরণ নির্ণয় রিলেটেড যতগুলো সূত্র বা প্রশ্ন থাকবে সেগুলো একটু দেখবো। এটা রাজশাহী ইউনিভার্সিটি 21-22 প্রশ্ন। দেখো, এক্স স্কোয়ার বাই হচ্ছে 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে পি ইকুয়াল 1। উপবৃত্ত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, কিচ্ছু না, এই বিন্দুটা এর ভিতরে বসাই দিবা, কাজ ছোট করে ফেলবা। তাহলে হচ্ছে 4 স্কোয়ার বাই হচ্ছে 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার বাই হচ্ছে পি ইকুয়াল 1। এখন পি এর মান সবাই বের করে ফেলো, সবাই পি এর মান বের করে ফেলো। পি এর মান হবে 100। দ্য আনসার ইজ 100। সবাই দেখো পি এর মান চলে আসবে 100। এটা কি সলভ করা লাগবে? এটা কি সলভ করা লাগবে? সবাই একটু বলো তো যে এটা কি সলভ করতে হবে আমার? পি এর মান হচ্ছে 100। ঠিক আছে, ওকে নাইস। নেক্সট কোশ্চেনে আসো। পি এর মান কত হইলে এত এত উপবৃত্তটি এত এত বিন্দু দিয়ে অতিক্রম করবে? কিচ্ছু না, এই বিন্দুটা এর ভিতরে বসাই দিবা, বসাই দিলে তুমি পি এর মান পেয়ে যাবা, পারবা আশা করি। তো এটাও SW থাকলো, এটা নিয়ে আমি আর প্রশ্নের অ্যান্সার না করলাম। ঠিক আছে, হ্যাঁ 5 এর সি হবে, 5 এর সি 1 হবে অ্যান্সার। হ্যাঁ 1 হবে। ওকে, এবার আসো, এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 36। উপবৃত্তে ধনাত্মক দিকে x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য এবং y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের দৈর্ঘ্য কত? x স্কোয়ার বাই হচ্ছে 9 প্লাস y স্কোয়ার বাই হচ্ছে 4 ইকুয়াল 1। তাহলে এখানে থাকে 3 আর এখানে থাকে হচ্ছে 4। তাহলে এদের খণ্ডিতাংশের পরিমাণ জিজ্ঞাসা করছে। তাহলে খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে 9 আর হচ্ছে 4। তাহলে খণ্ডিতাংশ হচ্ছে 3 আর হচ্ছে 2। অ্যান্সার হচ্ছে এ। সবাই একটু বলো এ আসছে কিনা। এইটাকে যদি স্কোয়ার ফরম্যাটে ভাঙাও তাহলে 3 স্কোয়ার, 4 কে যদি স্কোয়ার ফরম্যাটে ভাঙাও তাহলে 2 স্কোয়ার। তাহলে এক্স এর নিচে কাটবে 3 একক, ওয়াই এর নিচে কাটবে 2 একক। সবাই বলো ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট 7 নাম্বার, কেন্দ্র, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, এগুলো তোমাকে বের করতে হবে। আমি তোমাদেরকে একটা জিনিস আগে একটু বলে রাখি, এই কথা দিয়ে উৎকেন্দ্রিকতা 3 স্টার মার্ক করে ফেলো। কথা দিয়ে উৎকেন্দ্রিকতা 3 স্টার মার্ক করে ফেলো। ঠিক আছে, এটা দিয়ে আমাদের অনেক প্রশ্ন আসতে পারে, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, এটা দিয়ে আমাদের অনেক প্রশ্ন আসতে পারে। ওকে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার বাই হচ্ছে এ, বৃহত্তম অক্ষের অর্ধেক। তাহলে হাফ ইন্টু টুয়াইস, এটা কাটাকাটি করা যায়। এ, তাহলে 2b স্কোয়ার, এই এটার পাশে পাঠাই দাও, a স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি b স্কোয়ার বাই হচ্ছে a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1/√2, সরি 1/2। উৎকেন্দ্রিকতা বের করতে হবে √1 মাইনাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে এটাকে যদি ভাঙো তাহলে পাবা 1/√2। অ্যান্সার বি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। আমি একদম সহজ সাপটা হিসাব করি এবং এই কথা দিয়ে অঙ্ক আমাদের এগ্রি পরীক্ষাগুলোতে আসতে পারে। হ্যাঁ, তোমরা আজকে আমাকে একটু হেল্প করবা, তার কারণ হচ্ছে আজকে ভাইয়ের অসুস্থ, অলরেডি বুঝে গেছো যে মাথাটা আজকে বন বন করে ঘুরতেছে। সকাল 8টা থেকে মানে এত ব্যস্ত ছিলাম, এক্সাক্ট 6টা বাজে আসছি, ঘুমের থেকে উঠছি 6টা 45-এ, মানে এই সন্ধ্যা। তো এই কারণে একটু দেরি হয়ে গেছে, মাথা হ্যাং করতেছে এখনো। তো তোমরা আমাকে একটু হেল্প করবা আজকে। হ্যাঁ,
যেগুলো কঠিন সেগুলো আমি করে দিব, বাট ইজিগুলো তোমরা আজকে একটু মোটামুটি ইয়া করে ফেলবো, ঠিক আছে? আমি আজকে মোটামুটি অনেকগুলো প্রশ্ন, প্রায় 62টার মতো প্রশ্ন, তো সবগুলাই আর কি সলভ করানোর চেষ্টা করবো যাতে তোমরাও ক্লিয়ার থাকো। আচ্ছা, এইটার উৎকেন্দ্রিকতা, হ্যাঁ, নেট সমস্যা করতেছে নাকি? নেট সমস্যা তো করার কথা না রে বাবা, আমি তো ফোনের নেট দিয়ে চালাইতেছি। 3x² প্লাস 4y² উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। আচ্ছা, ইজ ইকুয়ালস টু √1 মাইনাস, আমরা উপরে লিখবো হচ্ছে হলো ছোটটা, নিচে লিখবো হচ্ছে বড়টা। তাহলে নিচে থাকবে 4 মাইনাস 3, এর রুট করলে 1/2, অ্যান্সার হাফ। সবাই বলো বি আসছে কিনা? ওকে, এই উৎকেন্দ্রিকতা এগুলো তোমরা পারবা, হ্যাঁ? এটা SW বাই উৎকেন্দ্রিকতা থেকে তো সব দিয়েছি তোমাদের। আচ্ছা, এই প্রশ্নটা একটু সবাই পড়ো। উৎকেন্দ্রিকগুলো আমি আর না করাই, কারণ ওগুলো তোমরা পারবা, ওগুলো তোমাদেরকে শিখাই দিছি সিস্টেম, এখন তোমরা পারবা। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20 এসেছিল। আমরা এই প্রশ্নটা নিয়ে একটু আলাপচারিতা করি, একটু ভালো মতো খেয়াল করো। x² প্লাস 4x প্লাস y² প্লাস 6y প্লাস 1 সমীকরণটির একটি উপবৃত্ত হলে এর কেন্দ্রের স্থানাঙ্ক কত? আচ্ছা, আমি একটু হিসাব করি, হ্যাঁ, আমি একটু হিসাব করি, দাঁড়াও। আমার একটু হিসাব করতে দাও। 9 আর হচ্ছে হলো 4, 13 আর হচ্ছে হলো 1, 14। মোটামুটি ভাবে বলা যায় যে এটা এভাবে করা পসিবল না, মানে আমি চাচ্ছিলাম অপশন চেক করে করা যায় কিনা, হ্যাঁ? তো এটা যেহেতু পসিবল হচ্ছে না, সেহেতু আমরা একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এইভাবে করা যায়। দেখো, x² প্লাস y² প্লাস 4x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল 0। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে সমীকরণটা আমি লিখলাম, এই সমীকরণটা কার সমীকরণ? সবাই উত্তর দাও। এই সমীকরণটা কার সমীকরণ? সবাই উত্তর দাও। এই সমীকরণটি কার সমীকরণ? সবাই উত্তর দাও। আচ্ছা, আমি তো এটা বুঝতেছি না যে নেটওয়ার্কে আজকে এখন কি ক্লিয়ার কিনা একটু দেখো তো, এখন ক্লিয়ার কিনা এটা একটু দেখো তো সবাই, এখন ক্লিয়ার কিনা নেট? আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই প্রশ্নটি কার সমীকরণ? এই যেখানে যে সমীকরণটা দেওয়া আছে বৃত্তের, তাহলে এটা হচ্ছে হলো -2 -3, এদের কেন্দ্র হচ্ছে -2 -3। ওকে ওকে, -2 -3 মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখলে তোমার কাছে ম্যাথ অর্ধেকটা শেষ। বৃত্তের সমীকরণ, এদের কেন্দ্রটাই হচ্ছে উপবৃত্ত। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্রক্ষের 2/3 উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? এটা একটু সবাই বের করো। 13 নাম্বারটা সবাই একটু বের করো। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্রক্ষের 2/3 উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা বের করো। উপকেন্দ্রিক লম্ব 2b² বাই হচ্ছে হলো a, ক্ষুদ্র অক্ষ বলা হয়েছে 2b ইন্টু 2/3। ওকে, তাহলে এদের উৎকেন্দ্রিকতা বের করে ফেলবা। তাহলে b বাই এর মান যদি আমরা পাই 2/3, তাহলে উৎকেন্দ্রিকতা হচ্ছে √1 মাইনাস 2/3 তার হোল স্কয়ার। √1 মাইনাস 4 বাই হচ্ছে হলো 9, তাহলে নিচে হচ্ছে হলো 9 থাকবে, 9 মাইনাস 4, তাহলে আমি পাচ্ছি উপরে 5 আর নিচে পাচ্ছি হচ্ছে হলো 3, তাহলে √5/3, √5/3, অ্যান্সার বি।
অ্যান্সার বি আসছে কিনা সবাই একটু জানাও। ইয়েস, বি হবে উত্তর। সবার কাছে বি আসছে কিনা সবাই একটু জানাও, ঠিক আছে? সবাই একটু জানাও বি আসছে কিনা, তাহলে হবে। হ্যাঁ, √5/3। গ্রেট। ওকে, আমার ইদানিং একটু সমস্যা আর কি হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নাইস। এরপরে আসো, এটার উৎকেন্দ্রিকতা তোমরা পারবা, HW। আমি উৎকেন্দ্রিকতা নিয়ে আর না যাই। আচ্ছা, এই প্রশ্নের উৎকেন্দ্রিকতা কোনটা সত্য এটাও তোমরা পারবা, এটাও বাদ। এই উৎকেন্দ্রিকতা এটাও তোমরা বের করতে পারবা, এটাও বাদ। এটাও আসলে উৎকেন্দ্রিকতাই। হ্যাঁ, কোন উপবৃত্তের ক্ষুদ্রক্ষের দৈর্ঘ্য তার ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্বের সমান, তার ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্বের সমান। কি লিখছো এটা? মৃদা তন্ময়, তোরে কিন্তু আমি পিটায়া চাঙ্গে উঠাই দেবো একদম। দেখো, ক্ষুদ্রক্ষর ছিল 2b আর ফোকাস দ্বয়ের দূরত্ব ছিল 2AE। 2 কেটে দাও, তাহলে b ছিল a, তাহলে b/a ইকুয়াল হচ্ছে হলো e। ওকে, তাহলে b/a হচ্ছে e, তাহলে ফোকাস দ্বয়ের দূরত্ব সমান, তাহলে b/a হচ্ছে e। তাহলে e একটা মজার জিনিস খেয়াল করো, 1 - b স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার। তাহলে আমি যদি এখানে পাই a স্কয়ার লসাগু, a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, বসাইছো। এখন এটা কি এভাবে বসানো যাবে? না ভাই, এটা বসানো যাবে না, কারণ এই জিনিসটার মান আপনি জেনেছিলেন e। তাহলে √1 - e স্কয়ার আর হচ্ছে e। তাহলে e স্কয়ার ইকুয়াল 1 - e স্কয়ার, e স্কয়ার, সরি 1 - e স্কয়ার, তাহলে 2e স্কয়ার ইকুয়াল 1। তাহলে e 1/√2। অ্যান্সার বি। সবাই বলো বি আসছে কিনা অ্যান্সার, সবাই একটু বলো অ্যান্সার বি আসছে কিনা, তাহলে বুঝবো যে হ্যাঁ অ্যান্সার বি সবার কাছে। এই প্রশ্নটা কে কে বুঝো নাই, এই উত্তরটা কে কে বুঝো নাই তারা আমাকে একটু বলো যে ভাই আমরা বুঝি নাই। যারা বুঝো নাই তারা বলতে পারো যে ভাই এটা আমরা বুঝি নাই। দ্রুত অ্যান্সার কত? 1/√2। 1 কত? √2। ওকে, শেষ। নেক্সট ভাইয়া আরেকবার। ওকে, একটু খেয়াল করো, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b আমরা একটু আগে শিখে আসছি, তার ফোকাস হচ্ছে হলো 2AE, এদের সমান 2 কেটে দাও, তাহলে b/a ইকুয়াল হচ্ছে হলো e। উৎকেন্দ্রিকতা বের করবা, e √1 - b স্কয়ার বাই a স্কয়ার, তাহলে √1 - e স্কয়ার ইকুয়াল হচ্ছে e। এখন স্কয়ার রুট ওঠানোর জন্য বোথ সাইড স্কয়ার করো, 1 - e স্কয়ার, এই স্কয়ার এই পাশে আনো, 2e স্কয়ার ইকুয়াল 1। তাহলে e 1/√2। শেষ। এইবার বলো, যারা বুঝছিল না তারা এবার একটু বলো, সবাই একটু বলো যে এবার ক্লিয়ার কিনা। যারা বুঝছিল না তারা এবার বলো যে ক্লিয়ার কিনা। বুঝিনি, একটু চিত্র দেখাবেন। এটা চিত্রের তো কিছু নাই, এখানে চিত্র কেন আঁকবো? এটা তো চিত্রের কিছু নাই, এটাতে চিত্র কেন দেখাইতে হবে? এবার আসো, এই প্রশ্নটা একই ধাঁচের, এটা সবাই একটু করে ফেলবা। 18 নম্বরটা, এই 18 নম্বরটা হচ্ছে বলা হয়েছে ক্ষুদ্র দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে 2b ছিল, আমি b দিলাম, তার কেন্দ্র উপকেন্দ্র মধ্যবর্তী দূরত্বের সমান হইলে, তাহলে b হচ্ছে AE। তাদের উৎকেন্দ্রিকতা জিজ্ঞাসা করছে, b/a = e। তাহলে উৎকেন্দ্রিকতা বের করো, এটার উৎকেন্দ্রিকতা বের করো। আচ্ছা, নেট প্রবলেম কি এখনো হচ্ছে তোমাদের কাছে? আমি আশা করি যে এখন তো ঠিকঠাক থাকার কথা। 18-র 1 আগের অঙ্কটাই, সিমিলার আগের অঙ্কটাই, 1/√2। 1/√2 আগের অঙ্কটাই, ঠিক আছে? ওকে, এবার একটু আসো। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত?
একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, হ্যাঁ ওকে, উপকেন্দ্রিক লম্ব 2b স্কয়ার বাই হচ্ছে হলো a ইকুয়াল উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষর দৈর্ঘ্যের অর্ধেক 2b ইন্টু হচ্ছে হাফ। উৎকেন্দ্রিকতা কত? তাহলে আমরা লিখতে পারি এটা কেটে দিলে থাকে b, আর এখানে থাকে 2b স্কয়ার, এখানে থাকে a, তাই তো? পুরো জিনিসটাকে এবার আনলে বি কাটা যায়, 2 কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি b বাই a ইকুয়াল হচ্ছে হাফ। এই পর্যন্ত যদি বের করতে পারো তাহলে উৎকেন্দ্রিকতা বের করতে পারবা। এখন ই এর মান আমাকে জিজ্ঞাসা করা হয়েছে 1 মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে a স্কোয়ার। সবাই এই মানটা এবার করে ফেলো, কত আসে আমাকে একটু জানাও। 19 এর সি √3/2। গ্রেট, সবাই তো পারো, আমার করার কি দরকার, তোমরা এই ক্লাস নিয়ে যাও। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু বলি, খাতার ভিতরে একটা জিনিস একটু লিখে রাখেন। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা থেকে একটি প্রশ্ন 99% শিওর এগ্রিতে এই বছর আসবে, সবাই একটু লিখে রাখেন। কেন এতগুলো উৎকেন্দ্রিকতা থেকে দিলেন স্যার বা ভাইয়া, এতগুলা কেন দিলেন, তার কারণ এটাই। সবাই একটু লিখে রাখেন, এটা থেকে 100% একটা প্রশ্ন থাকবে। এবার আসি, বৃহদক্ষ, দ্বিকাক্ষ এবং উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণ রয়েছে সেটা আমরা বের করব, ঠিক আছে? এই সমীকরণ নির্ণয়ের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে আসি। এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 9 ইকুয়াল 1 উপবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ তোমাকে বের করতে হবে, বা নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, এবার আমি আবার একটা কাজ করব, সবাই একটু চলে আসো, সবাই একটু চলে আসো এই যে এই চিত্রটাতে, এই চিত্রটাতে একটু খেয়াল করি। দেখো, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার স্থানাঙ্ক কি ছিল? a ভাগ e, 0 ছিল। তাহলে এক্স এর ধনাত্মক অক্ষের দিকে প্লাস a ভাগ e, এক্স এর ঋণাত্মক অক্ষের দিকে ছিল মাইনাস a ভাগ e। তাহলে তাদের সমীকরণ হবে x ইকুয়াল প্লাস মাইনাস a ভাগ e। সবাই একটু বলো যে এটা বুঝছো কিনা, সবাই একটু বলো যে এটা বুঝছো কিনা, সবাই একটু বলো যে এটা ক্লিয়ার কিনা। মৃধা, চান্স না পাইলে তখন এগুলা কিচ্ছু থাকবে না, একটু ঠান্ডা হ। আমি বারবার বলতেছি ফোকাস অন ইওর ক্লাস, নাহলে কিন্তু সিরিয়াসলি পরে কিন্তু এখান থেকে ব্যান করে দিলে কিন্তু পরে কিন্তু তুই কানবি, ঠিক আছে? অ্যাটলিস্ট আমার ক্লাসের টাইমে এইসব করিস না। আমি আবারও বলতেছি, শরীরটা এমনি খারাপ, চাটাইস না ভাই। এক্স ইকুয়াল কি হবে? প্লাস মাইনাস a ভাগ e। বুঝাইতে পারছি? তাহলে সূত্র কি সবাই ক্লিয়ার হইছ? সূত্র কি সবাই ক্লিয়ার হইছ? চিত্র দিয়ে বুঝাইছি, এর বাইরে আর তো কোনো কিছু বোঝানোর নাই। এবার একটু খেয়াল করো, 20 আসো, 20 এই 20 তোকে খাওয়াবো কিন্তু মৃধা, যদি চান্স না পাস, খবর আছে। এবার একটু খেয়াল করো, প্রশ্নটা বলা হয়েছে এখানে, খেয়াল করো ভালো মতো। এক্স স্কোয়ার বাই হচ্ছে 5 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 3 তার স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তোমাকে বলা হয়েছে উপবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে এর মান তুমি জানো 5, কিন্তু ই এর মান কি তুমি জানো? ভাই আমরা জানি না। তাহলে ই এর মানটা বের করো, 1 মাইনাস বি স্কোয়ার। সবাই বসাও, বি মানে 9, নিচে 25 এখানে রেখে দাও। তাহলে এই পাশে হয়ে যাবে হচ্ছে হলো 25 মাইনাস হচ্ছে হলো 9, তাহলে হচ্ছে হলো 16, তার মানে 4 বাই হচ্ছে হলো 5। উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম আমরা 4/5। তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস a ভাগ e। তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস, এর মান ছিল আমাদের কাছে 5, 4/5। তাহলে এবার এদের ইকুয়েশনটা সবাই বের করে ফেলেন। 4x ইকুয়াল প্লাস মাইনাস 25, 4x ইকুয়াল প্লাস মাইনাস 25, ডি হবে অ্যান্সার। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। নাইস। দেখো, সূত্র ধরে ধরে করতে হবে,
সূত্রকে চিত্র আকারে শিখতে হবে। যদি তুমি চিত্র আকারে উপবৃত্তের সূত্র না জানতে পারো তাহলে ওই পড়াশোনা করার কোনো মানেই হয় না। আজকে যে চিত্রটা দিয়েছি, যারা নোট জমা দেন নরমালি, সবাই তো দেন না, এটা স্বাভাবিক, যারা দেন তারা চিত্রটা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবেন। এই চিত্রটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আমার কথা কি সবাইকে বুঝাইতে পারছি? এবার একটু আসেন, বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও দূরত্ব নির্ণয়। আচ্ছা, এটা ঢাবির প্রযুক্তি ইউনিটে এসেছিল এই প্রশ্নটি। আমরা এই প্রশ্নগুলো নিয়ে একটু আলাপচারিতা করি। সেটা হচ্ছে, এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, উপবৃত্তটির বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? আচ্ছা, এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 3 ইকুয়াল হচ্ছে 1। এখন এখানে এর মান আছে হচ্ছে হলো 2, বি এর মান আছে √3। তাহলে তোমরা সবাই আমাকে বলতে পারো যে এই জায়গাটাতে আমরা বৃহদাক্ষের যে দৈর্ঘ্যটা পাই সেটা হচ্ছে 2a। তাহলে 2 ইন্টু হচ্ছে হলো 2 ইকুয়াল হচ্ছে 4। আমাকে প্রশ্নে বলা হয়েছিল বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, অ্যান্সার এ। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত, তাহলে অ্যান্সারটা কত হইতো সবাই আমাকে একটু জানাও। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত, অ্যান্সারটা কত হইতো সবাই আমাকে একটু জানাও। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত, তাহলে অ্যান্সারটা কত হইতো সেটা জানাও। তাহলে 2b অ্যান্সার হইতো 2√3। এটা ক্ষুদ্রাক্ষ, হ্যাঁ, এটা ক্ষুদ্রাক্ষ, আর এটা হচ্ছে বৃহদাক্ষ, আর এটা হচ্ছে বৃহদাক্ষ। ওকে, নাইস, তোমরা শিখে গেছো। এইটার অ্যান্সারটা সবাই করতে পারো, ঢাকা ইউনিভার্সিটি 1617। হ্যাঁ, এই প্রশ্নটার অ্যান্সার সবাই একটু করতে পারো, দেখি পারো কিনা। সবাই একটু করো এটা। উপবৃত্তটির বৃহৎ আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য যথাক্রমে করবা, ঠিক আছে? সবাই করো দেখি, আমি পরে করতেছি। কত হবে? ডি হবে অ্যান্সার। হ্যাঁ, এক্স্যাক্টলি ডি হবে। হ্যাঁ, এটা তোমরা পারবা। ওকে, নাইস, ডি হবে, ডি ডি ডি, এটা মাথায় রাখবা। এরপরে আসো। আচ্ছা, এই যে যে প্রশ্নটা তোমাকে করা হয়েছে, একটা পরাবৃত্ত আছে, একটা উপবৃত্ত আছে, দুইটা মিলে একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন একটু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আলটিমেটলি আমরা পারি না। তো প্রশ্নটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x পরাবৃত্ত এবং এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অনুপাত নিচের কোনটি? আচ্ছা, আমরা নর্মালি যে কাজটা করি সেটা হচ্ছে পরাবৃত্তের লম্বের সমীকরণ তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 16, এটা আমরা সবাই জেনে গেলাম। তাহলে তাদেরটা হচ্ছে হলো 16, পরাবৃত্তটা জানছো কিন্তু, পরাবৃত্ত, হ্যাঁ, 16 জানছো। আর এদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার বাই হচ্ছে a। তাহলে b এর মান হচ্ছে হলো 9, তাহলে 2 ইন্টু হচ্ছে হলো b স্কোয়ারের মান হচ্ছে হলো 9 ডিভাইড বাই এর মান হচ্ছে হলো 4। তাহলে 18কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় কত আসে সবাই একটু বলো তো ভাইয়া? 9 বাই হচ্ছে হলো 2। তাহলে তাদের অনুপাত 16 ডিভাইড বাই 9 বাই 2, তাহলে 32 অনুপাত 9, তাই তো? অ্যান্সার সি, এটাই তো, হ্যাঁ এটাই। ওকে, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। শেষ পর্যন্ত থেকো, প্রতিটা প্রশ্ন এভাবে আমরা ধীরে ধীরে সলভ করবো এবং প্রতিটা প্রশ্ন বোঝাবো তোমাদেরকে যে কিভাবে সলভ হচ্ছে। হ্যাঁ, এইটার উপকেন্দ্রিক লম্ব পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে মডুলাস অফ 4a। তাহলে 4 এর মান আছে 16, 16 ডিভাইড বাই তাদের অনুপাত বের করছো, মানে তাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করেছো 9/2। তাহলে তাদের এটা বের হয়ে গেল। নেক্সট যে টাইপটাতে যাচ্ছি সেই টাইপ নিয়ে। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো, অলরেডি 47 মিনিট না 45 মিনিটের মতো আমাদের ক্লাস চলমান, এতক্ষণ যেইটুকু তোমরা পড়েছো ততটুকু উপবৃত্ত ক্লিয়ার কিনা, হ্যাঁ সেটা আমাকে একটু জানাও। যতটুকু পড়েছো সবাই এতটুকু ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাও, তাহলে আমি নেক্সট ইয়াতে আগাবো আর কি। হ্যাঁ, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা।
এতক্ষণ যা যা পড়েছো সবাই সবকিছু ক্লিয়ার কিনা? উপবৃত্ত এই চিত্রটাই হচ্ছে মেইন। যদি তুমি চিত্র বুঝতে পারো তাহলে তোমার কাছে সবই সহজ, এটা মাথায় রাখবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার একটু আসেন, এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল 1। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা যদি ই হয়, ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমি পড়িয়েছি এটা চিত্র আকারে, আর দিকাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটাও আমি তোমাদেরকে পড়িয়েছি, 2a ডিভাইড বাই ই। কিভাবে হইলো ভাইয়া? আবার চিত্রের মধ্যে আসো, দেখি আবার চিত্রের মধ্যে যাই আমরা পারি কিনা। এই যে দেখো, সেটা হচ্ছে এক পাশে যদি প্লাস এ ই হয়, আরেক পাশে যদি মাইনাস এ ই হয়, তাহলে এই পুরোটার দূরত্ব তোমাকে বের করতে হবে। দূরত্ব কখনো নেগেটিভ হয় না, ওকে? দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দ্যাটস ওয়াই এ ভাগ ই কে আমরা কি করি? যোগ করি। তাহলে 2a ভাগ ই, ওকে? সো আমরা এবার একটু আসো, এই যে চিত্রটা সবাই বুঝছিলা কিনা সবাই একটু বলো, প্রতিটা চিত্র সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু বলো। ওকে, তাহলে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা একটু খেয়াল করি। উপবৃত্তটির উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তোমাকে বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 5, ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 9 ইকুয়াল হচ্ছে 1, এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো √5 প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 3 স্কোয়ার ইকুয়াল 1। ওকে, এই পর্যন্ত আপনারা সকলে মোটামুটি ক্লিয়ার। এটা নিয়ে আমি আর কোনো কথা না বলি। বলা হয়েছে উপবৃত্তটির উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য। তাহলে আমরা ই তো জানি না, ই বের করব। 1 মাইনাস ছোট কে আছে, √5 আছে, মানে 5 হচ্ছে হলো ছোট, তাহলে বি স্কোয়ারের মান হচ্ছে হলো 5 বাই হচ্ছে হলো 9। তাহলে আমরা এখানে পাচ্ছি 9 মাইনাস 5, তাহলে আমরা পাচ্ছি 2 বাই হচ্ছে হলো 3। তাহলে উৎকেন্দ্রিকতা পেয়ে গেছে 2/3। এটা নিয়েও কারো মনে কোনো কনফিউশন থাকার কথা না। উপকেন্দ্র দ্বয়ের উপকেন্দ্র হচ্ছে হলো 2a e, তাহলে 2 এর মান হচ্ছে হলো √5 আর এর মান হচ্ছে হলো 2/3। সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে এই পর্যন্ত। আচ্ছা, নো, একটু মিস্টেক 2be, সরি, 2 ইন্টু বি এর মান 3, ই এর মান 2/3, 3 কেটে দাও, থাকে 4, অ্যান্সার হচ্ছে 4। থ্যাংক ইউ। ওকে, অ্যান্সার হচ্ছে 4। আমি এই চিন্তা করেছিলাম, বাট এখানে বি হচ্ছে আমাদের কাছে কি বৃহৎ ছিল, দ্যাটস ওয়াই আমরা বি চিন্তা করেছি। এবার আসো, উপবৃত্তের ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটারও সূত্র সেম, 2a e হবে এখানে সূত্র, এটা বাসায় বসে করে ফেলবা। ইটা বের করে নাও, যেহেতু এখানে এ বড় বি ছোট এই জন্য এই সূত্র হইছে। আগেরটাই হচ্ছে হলো এ ছোট ছিল বি বড় ছিল, জন্য 2b হইছে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝছো? এই সূত্রটাকে অ্যাপ্লাই করে ফেলবা। তারপর আসো, স্পর্শ বিন্দু ও স্পর্শকের সমীকরণ নির্ণয়। এতগুলা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলছি, মানে টাইপ শেষ করে ফেলছি। আমাদের নেক্সট টাইপ হচ্ছে হলো স্পর্শ বিন্দু আর স্পর্শকের সমীকরণ নির্ণয়। দেন এটা কিন্তু 9 নাম্বার টাইপ, হ্যাঁ, এটা মনে রাখবা। এই টাইপটি হচ্ছে 9 নাম্বার টাইপ। তোমরা যখন নোট করবা তখন অবশ্যই টাইপ নাম্বারগুলো লিখে রাখবা, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, আমি এভাবে ধারাবাহিকতা করে তারপরে আগাই। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। ওকে, এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এই উপবৃত্তের ভিতরে যদি একটা বিন্দু দিয়ে যায় তবে তাদের স্পর্শকের সমীকরণ হবে x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এবং যদি সেই রেখাটি স্পর্শক হয়, তার মানে y ইজ ইকুয়াল টু mx প্লাস c রেখাটি স্পর্শক হয়, তবে স্পর্শ বিন্দু হবে এইটা। এখন এই স্পর্শ বিন্দু এগ্রিকালচারে আসে না, এটা সম্পূর্ণ বাদ, এটা কেউ নোট খাতায় তুলবা না,
আমার কথা কি ক্লিয়ার? বাদ বাদ বাদ। ওকে, নেক্সট আমরা বলা হয়েছে উপবৃত্তের কোন বিন্দুতে যদি স্পর্শকের ঢাল জিজ্ঞাসা করা হয় তাহলে মনে রাখবা তার একবার ডিফারেন্সিয়েশনই হচ্ছিল তার ঢাল। দেন স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্বই হচ্ছে অভিলম্ব। হ্যাঁ, এটা আর কি মনে রাখো, এগুলো আসে না, তারপর আমি দিয়েছি, দ্যাটস ইট, আর কিছু না। এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা হচ্ছে সমীকরণ বের করতে বলছে, স্পর্শকের সমীকরণ। উপবৃত্তের মধ্যে একটা বিন্দু আছে, তার সমীকরণ তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানতাম সূত্র? এক্স ইন্টু, দেখি আমরা সূত্রটাই যাই, এক্স ইন্টু এক্স ওয়ান, সবাই আসো, এক্স ইন্টু এক্স ওয়ান, এক্স ওয়ান এর মান কত ভাইয়া? 4, ডিভাইড বাই হচ্ছে হলো 4 স্কোয়ার, প্লাস y ইন্টু y1 ডিভাইড বাই 3 স্কোয়ার ইকুয়াল কত? 1। তাহলে x ইকুয়াল কত হবে? 4। শেষ, বসাই দাও, এটাই অ্যান্সার। সহজ না? সবাই একটু বলো তো যে এটা সহজ কিনা। আরে নেটওয়ার্ক, আমার ফোন কিন্তু চলতেছে, মানে তোমাদের কাছে যদি মনে হয় যে না ভাইয়া নেটওয়ার্কের খুবই সমস্যা, আমার ফোনে তো নেট চলতেছে, তাহলে আমার কাছে এরকম ইন্টারাপ্টেড দেখাচ্ছে কেন? ওকে, এক্স ইকুয়াল 4। এই স্পর্শকের ঢালটা সবাই একটু বের করে ফেলেন, এই স্পর্শকের ঢালটা সবাই একটু বের করে ফেলেন দ্রুত। এইগুলো পারা জিনিস, এটা একটু শেষ করে ফেলেন সবাই, সবাই একটু বের করে ফেলেন, এখনো অনেক কন্টেন্ট বাকি, দ্রুততার সহিত সবাই এটা একটু বের করেন। এদের ঢাল বের করব, হ্যাঁ, এদের মান আসবে, আগে স্পর্শকের সমীকরণ বের করবা, y ইকুয়াল 1, তাদের একবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে y ইকুয়াল 0 ইন্টু এক্স প্লাস 1, তাহলে ঢাল হচ্ছে হলো 0, ঢাল হচ্ছে হলো 0, তাহলে অ্যান্সার ডি, স্পর্শকের ঢাল 0, অ্যান্সার হচ্ছে হলো ডি। সবাই কি বুঝছো? ইয়েস, 0 হবে, অনেক খান, থ্যাংক ইউ, অ্যান্সার হচ্ছে 0। ওকে, আগে স্পর্শকের সমীকরণ বের করে নিবা, তারপরে এই মানটাকে শেষ, তাহলে শেষ। এরপরে আসো, এটা একটু হোম টাস্ক থাকলো, এটা বাসায় বসে প্র্যাকটিস করবা, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। এবার আসো, ক্ষেত্রফল তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তাই তো? সবসময় মনে রাখবা ক্ষেত্রফলের যে সূত্রটি রয়েছে সেটি কি সূত্র? সেটি হচ্ছে পাই এ বি, সবাই লিখে রাখো, উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই এ বি। ঠিক লিখছি তো না? পাই এ বি না? পাই এ বি না ক্ষেত্রফলের সূত্র? হ্যাঁ, তাহলে 27 নাম্বারটা একটু খেয়াল করো, এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 3 স্কোয়ার ইকুয়াল 1, পাই ইন্টু 5 ইন্টু 3, তাহলে 15 15 পাই, অ্যান্সার এ, দ্যাট ইজ দ্য অ্যান্সার এ। ওকে, সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা। সো দ্য আনসার ইজ, ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। এই পাশে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা সবাই একটু বলো। চট্টগ্রাম ইউনিভার্সিটি 22-23, সবাই এটার উত্তরটা একটু বলো, কত হবে? একজন অলরেডি অ্যান্সার করে দিচ্ছে, অ্যান্সার হবে এ, 6 পাই। ঠিক আছে, পাই ইন্টু 3 ইন্টু হচ্ছে হলো 2, তাহলে অ্যান্সার কত? 6 পাই, অ্যান্সার কত? 6 পাই। ওকে, নাইস। এটার ক্ষেত্রফল কত? এইচডব্লিউ থাকলো, করে নিও। এরপরে আসো, টু আর হলো -3 4 20, আচ্ছা 4 5 20, তাহলে ঠিকই আছে। এক্স স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার 3 2 আর হচ্ছে হলো 5, তাহলে হচ্ছে হলো √5 2 2√5 পাই, 2√5 পাই, অ্যান্সার 30 এ। অ্যান্সার এ।
কিভাবে তুমি 10 পাই বললা? অ্যান্সার এ, খেয়াল করো, এটা 4 এটা 5, তাহলে হয় 2 ইন্টু হচ্ছে হলো √5 ইন্টু হচ্ছে হলো পাই, তাহলে 2√5 পাই। এই প্রশ্নটা একটু সবাই খেয়াল করি আমরা। y is equals to mx plus c, যে রেখাটি তোমার কাছে দেওয়া আছে, বলা হয়েছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই হচ্ছে b স্কয়ার ইকুয়াল 1, উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত c is equals to প্লাস মাইনাস a রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। এই স্পর্শক যেটা দেওয়া আছে সেটাও একটু দেখে যেতে পারো যদি তোমাদের মন চায়, না হলে দরকার নেই। তাহলে এবার একটু আসো, কে এর মান কত হইলে, আমরা একদম লাস্ট উপবৃত্তের লাস্ট টপিকে আসছি, কে এর মান কত হলে y is equals to 2x মানে y is equals to mx plus c, সরল রেখাটি 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল 144 উপবৃত্তের স্পর্শক হবে। আচ্ছা, m এর মান দেওয়া আছে 2, c এর মান দেওয়া আছে k, আমাদের কাছে সূত্র কি, সরি বের করতে হবে কি, a m b, a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার, সরি এই পাশে আসলাম কেন, এখানে b এর যে মানটা আছে সেটা আছে 2, b এর মান আছে 2 না, b এর মান আছে 3, b এর মান আছে হচ্ছে তোমার কাছে 3, এটা আর কি তুমি চিন্তা করে নিলা। হ্যাঁ, b এর মান কি আসলে 3, b এর মানটা কত আছে, b এর মানটা কত আছে সবাই একটু বলো তো। x স্কয়ার বাই হচ্ছে হলো 4, আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা একটু গরমিল আছে। b is equals to 6, এই প্রশ্নটা কি কোনো গরমিল আছে? দাঁড়াও, x স্কয়ার, আচ্ছা সবাই একটু লেখো, 16 y স্কয়ার 36 ইকুয়াল 1, এইটা আসছে, তাহলে b এর মান 6, b এর মান 6, তাহলে k এর মান বের করতে হবে। এর মান তো তোমরা সবাই জানো মোটামুটি, সেটা না যাই, 4 স্কয়ার, m এর মান হচ্ছে হলো 2 স্কয়ার 16 4 যোগ 36, 4 16 4 6 24 64 আর হচ্ছে 100, তারা থেকে 10 10, কে এর মান কি 10, এই কে এর মান কি 10 আসছে, মানে প্লাস মাইনাস 10 বা 10 সামথিং 10 আসছে কিনা, হ্যাঁ প্লাস মাইনাস হবে আর কি, হ্যাঁ প্লাস মাইনাস 10, সামনে প্লাস মাইনাস থাকবে আর কি। ওকে, সবার কাছে কি আসছে প্লাস মাইনাস 10, সবাই একটু বলো তো। প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে, সূত্রের প্লাস মাইনাস, ঠিক আছে। সূত্রের প্লাস মাইনাস, সবাই কি ক্লিয়ার? ওকে নাইস, এবার একটু আসো নেক্সট। এই প্রশ্নটি এগ্রিকালচার এসেছিল 21-22, তার মানে স্পর্শক টাইপটাতে সবাই একটু ইম্পর্টেন্স দাও। এই প্রশ্নটি এসেছিল আমাদের এগ্রিকালচারে, হ্যাঁ এটা বাসায় বসে সবাই একটু প্র্যাকটিস করো আর কি। ওকে, এটা সবাই বাসায় বসে প্র্যাকটিস করো, এটা বাসায় বসে প্র্যাকটিস করো। একই প্রশ্ন, পারবা না? সবাই পারবা কিনা সবাই আগে আমাকে জানাও যে ভাই আমরা পারবো, তাহলে আমি বুঝবো যে না তোমরা পারবা। সবাই একটু জানাও যে ভাই পারবো।
নাহলে বললে তো লাভ নেই। এটা পারবা না? একই তো, y ইকুয়ালস টু mx, এই রেখাটি উপবৃত্তের স্পর্শ করলে c এর মান কত? x স্কয়ার বাই হচ্ছে হলো 4 প্লাস y স্কয়ার বাই হচ্ছে হলো √3 ইকুয়াল হচ্ছে 1। তাহলে a ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে হলো 2, আর b ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে হলো √3। ওকে, 2 স্কয়ার করে দাও, তাহলে ভালো বুঝতে পারবা। ওকে, তাহলে এই দুইটা জিনিস তুমি জানলা। আর আমাদের কাছে m এর ভ্যালু বলে দেওয়া আছে 2। এবার করো তো সবাই, কত আসে আমাকে একটু জানাও। সবাই একটু আমাকে জানাও যে এটার অ্যান্সার কত আসবে। তাহলে শেষ। c is equals to প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস রুট ওভার 4 ইন্টু 4 16 প্লাস 3 একবার বসাই দিছি। হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস 16 আর হচ্ছে হলো প্লাস 3 করলে 19 প্লাস মাইনাস রুট ওভার 19 প্লাস মাইনাস রুট ওভার 19। সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, একই প্রশ্ন, এটা করে ফেলবা। আমরা এবার অধিবৃত্তে চলে আসছি। আমি তার আগে একটু কথা বলে নিই, অধিবৃত্ত নিয়ে আসলে মোটামুটি আমাদের কোশ্চেন তেমন আসে না। আমি অধিবৃত্ত টাইপটা কতটুকু পড়াবো আমি জানি না, বাট এখানে অনেক প্রশ্ন দিয়ে রাখছি অধিবৃত্তের, সো এগুলা একটু স্কিপ করাই শ্রেয়। আমরা একটু ইয়াতে চলে যাই, কৃষি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নে, তারপর অধিবৃত্তে যাই। অধিবৃত্তের প্রশ্নগুলো আমরা লাস্টে সলভ করতেছি, আগে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ আউট করি। 22-23 এই প্রশ্নটি এসেছিল উপবৃত্ত থেকে। তো এই প্রশ্নটা যখন 22-23 আসছিল, তখন আমরা দেখছিলাম যে এই প্রশ্নটা সলভ আউট করার জন্য অনেকে অনেকভাবে সলভ করেছিল। তো আমি যেভাবে সলভ করাবো সেটা একটু সবাই মাথায় রেখো, তাহলে আশা করি যে সবাই বুঝতে পারবা। বলা হয়েছে 5,0 বিন্দুকে কেন্দ্র করে একটা উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমীকরণ তোমাকে বের করতে বলা হয়েছে। আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার, এটা তোমরা সবাই জানো। তাহলে পাই ইনটু এই সাইডে যা যা আছে সবগুলোই হচ্ছে আমাদের কাছে আর। ওকে, এই পর্যন্ত এটাকে বসাই দিছো। এটা কি বসাইছো? আমরা জানি এইটা ইকুয়াল হচ্ছে হলো সমান পাই এ বি। আমি একটু সহজ করে দিই, নাহলে তোমরা বুঝবা না কেউই। আমাকে বলা হয়েছে একটা কেন্দ্র, তার মানে বৃত্ত হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে পাই আর স্কয়ার ইকুয়ালস টু কি হবে? পাই এ বি। তাহলে পাই আর স্কয়ার ইকুয়াল পাই এর মান √2, বি এর মান 2√2। তাহলে আমরা এই পাশ থেকে আর স্কয়ারের মান পেয়ে যাচ্ছি 4। তাহলে দেখো আর এর মান তুমি পেয়ে যাচ্ছ 2। এখন একটা মজার জিনিস দেখো, তোমার কাছে কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তুমি কি বৃত্তের সমীকরণ বের করতে পারবা না? সমীকরণ কি? x - h তার হোল স্কয়ার প্লাস y - k তার হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ তার স্কয়ার, তার মানে 4। এখন ডিরেক্ট দেখো কোন সমীকরণের কেন্দ্র হচ্ছে 5,0, কেন্দ্র হচ্ছে 5,0। দেখি এইটা হবে না, এইটা হবে না, তার মানে এইটাও 5 আছে, এইটাও 5 আছে, তার মানে এ আর বি এর ভিতরে যে কোনো একটা হবে আমাদের কাছে আনসার। এখন ওইটা দ্বারা করো, অ্যান্সার মিলে যাবে। সো দেখো আমি যদি নরমালি করি 25 আর হচ্ছে হলো 4, স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে তোমাকে। 25 আর হচ্ছে হলো 4 যদি বাদ দাও তাহলে থাকে 21। দেখো এটা না করে আমরা বুঝতেছি, কিভাবে বুঝি? 5 কে স্কয়ার করা যায়, মানে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে 5 কে স্কয়ার করো, ঠান্ডা মাথা দেখো, একবার খেয়াল করো। 5 কে স্কয়ার করলে হবে 25, আর এই চারটাই পাশে যোগ আকারে আছে, এই পাশে যদি আসে তাহলে -4, তাহলে c এর মান কত থাকবে? 21। কোন অপশনে c এর মান 21 আছে? অ্যান্সার বি তে আছে ভাইয়া। তাহলে অ্যান্সার কত হবে?
বি। এইবার বলো যে তোমরা ক্লিয়ার কিনা। মানে শর্টকাটের নিয়ম, জানি পরীক্ষার হলে এত কিছু মাথায় থাকে না, তখন ধাপ ধাপ করে সূত্র বসাবা, সেটা আসবে সেটাই অ্যান্সার। বাট এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি? প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। যখন আমরা অ্যাডমিশন দিয়েছি তখন আমি সবচেয়ে বেশি ম্যাথ করতাম, যেটা সত্য কথা, ফিজিক্সের চাইতেও আমি ম্যাথ বেশি করতাম। তার একটা কারণ ছিল, কারণ হচ্ছে তুমি যত বেশি ম্যাথ করবা তত তুমি নতুনত্ব পাবা, নতুন নতুন নিয়ম পাবা, ঠিক আছে? সো এইভাবে অ্যাপ্লাই করতে হবে। কোন বিন্দুটিতে এই উপবৃত্তের বহির্ভাগে অবস্থিত হবে? এটা এগ্রি 22-23 এসেছিল। তাহলে আমরা অপশন টেস্ট করব। কিছু পারি না ভাই, এই টাইপ তো আপনি পড়ান নাই, তাহলে এটারে কি করতে হবে? অপশন টেস্ট। বিন্দু দেওয়া আছে, তাহলে 4, আমি সি নাম্বারটা নিচ্ছি, হ্যাঁ, আর হচ্ছে হলো 9/16 ইকুয়াল 1। 4 এ 4 এ 16, 9 9 কাটাকাটি 1। এখন এটাকে বহির্ভাগে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে 1/144 তুমি পেয়ে গেছো। কত পেয়েছো? 1/144। এটা অবশ্যই 0 থেকে বড়, তার মানে পজিটিভ ভ্যালু। তার মানে বৃত্তের একটা কনসেপ্ট আমাকে এখানে নিয়ে আসছে। 1/144 এটা 0 থেকে বড়, পজিটিভ ভ্যালু। আমরা তোমাকে বলেছিলাম যারা দ্রুত আগায়, হ্যাঁ, যারা হরিণের মতো দ্রুত আগায় তারা মরে যায়। তাহলে কি হবে? অ্যান্সার সি। তারা কোথায় অবস্থান করতেছে? বৃত্তের বাহিরে, মানে উপবৃত্তের বাহিরে অবস্থান করছে। সবাই কি ক্লিয়ার? ওকে, এবার একটু আসো। এ ভাই এটারে আবার উল্টা আবার মানে অস্ট্রেলিয়ার পতাকা চিন্তা করো না আর কি, হ্যাঁ, পরে বলবা যে ভাই পড়াইছে অস্ট্রেলিয়ার পতাকা। আমি যে লিখে দিলাম, এবার যোগ বিয়োগ যা মন চাই তাই করো, কইরা এটা পাবা। ওকে, এবার আসো। এই যে একটা রেখা দেওয়া আছে, এটা আমি একটু আগে তোমাদেরকে করিয়ে আসছি, যে এটার অ্যান্সার হচ্ছে √19। এবার আসো, আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই টাইপের প্রশ্ন আমাদের কাছে আছে, সেটা হচ্ছে 1/√3 হওয়ার কথা। সো এটা তোমরা পারবা, এটা আমি না বলি। 48 নাম্বার, তাই তো? 48 নাম্বার, হ্যাঁ, 48 সি হবে √3/2। সি হবে, সি সি 48 সি হবে √3/2। এবার আসো, এই অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? হ্যাঁ, এই অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নটার একটু খেয়াল করি। 0 বাই হচ্ছে a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই হচ্ছে b স্কোয়ার ইকুয়াল 1। আমরা সি নাম্বারটা নিছি, অপশন টেস্ট। কি টেস্ট? অপশন টেস্ট। সবাই লিখে রাখেন, কি টেস্ট? অপশন টেস্ট। শেষ। সি নাম্বার নিলে কি হবে? না, সি নাম্বারে তো হয় না, মিলে না তো, সি নাম্বারে তো মিলে না। তাহলে 0 বাই হচ্ছে হলো a স্কোয়ার মাইনাস 0 বাই হচ্ছে হলো b স্কোয়ার ইকুয়াল 1। এই অ্যান্সার ডি, কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, বৃত্তের সমীকরণ 0 0। থ্যাংক ইউ। আচ্ছা, এটা তোমাদেরকে আমি করায় আসছি, এটার আমি না যাই, ঠিক আছে, এটা তোমরা পারবা। এবার আসো, e is greater than 1। তোমরা সবাই এটার অ্যান্সারটা করো। এটা কতবার আসছে দেখো, 1 থেকে e এর মান বড়, তাহলে অ্যান্সার কি হবে? আমি সব পড়াই দিছি, সব পড়াই দিছি, সব পড়াই দিছি। তাড়াতাড়ি খাতার পেজ উল্টান, খাতার পেজ উল্টান। ভাইয়া কি পড়িয়েছিলাম? সবাই খাতার পেজ উল্টান, সবাই, সবাই খাতার পেজ উল্টান। কখন e is greater than 1 কি হইলে? সবাই বলেন, সবাই বলেন তাড়াতাড়ি, সবাই সবাই সবাই। গুড, এ অধিবৃত্ত। পারবা না? তাহলে e is less than 1 হইলে সে কি নির্দেশ করবে? যদি e is less than 1 হয় তাহলে সে কি নির্দেশ করবে? দ্রুত জানান, কমেন্ট সেকশনে জানাইতে হবে তো। তোমরা না জানাইলে তো আলটিমেটলি আমরা বুঝবো না যে তোমরা কি পড়ছো। সবাই একটু জানো। আমাদের এই ইয়াতে, তোমাদের এই কোর্সে যতগুলো টিচার আছে, সবচাইতে বড় ফাঁকিবাজ টিচার কে? আজকে একটু কমেন্টসে জানাও। সবচাইতে বড় ফাঁকিবাজ টিচারটা কে? হ্যাঁ, উপবৃত্ত। সবাই একটু কমেন্টসে জানাও। ফাঁকিবাজ টিচার, ফাঁকিবাজ, ঠিক আছে? সবচেয়ে বড় ফাঁকিবাজ টিচার কে? দেখি, সৎ সাহস থাকলে সবাই কমেন্টস কর আজকে। দেখি তোদের মনে আসলে কে ফাঁকিবাজ, এটা একটু জানার ইচ্ছা আমার।
সবাই একটু জানা। আর সবাই ফাঁকিবাজ না, যে কোনো একজন দেখি জানাও, সবচাইতে মানে বড় ফাঁকিবাজ টিচার কে, সেটা একটু জানাও দেখি। সবাই হইলে তো সমস্যা, সবাই হইলে তো কোর্সই চালানো যাবে না, যে কেউ একজন ফাঁকিবাজ হইতে হবে। আমি বলো ফাঁকিবাজ টিচার কে? ইংলিশের ভাইয়া। আর আর কে, সবাই একটু জানাও দেখি। বায়োলজি ভাইয়া, আচ্ছা ইংলিশ। আর আর কে আছে? এটা আমার কাছে জানি তো, সেটা কারো কাছে না, ঠিক আছে? সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সবাই জানাও। আর কে? বায়োলজি, আচ্ছা। উনি ভালো পড়ায় কিন্তু একটু কম পড়ায়। কেমিস্ট্রি, আচ্ছা তোর কাছে মনে হয়েছে যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু বলি, তোমরা যাদেরকে ফাঁকিবাজ বলতেছো তার কেউই ফাঁকিবাজ না। সবচেয়ে বড় ফাঁকিবাজ আমি নিজেই, ওই একজনই ধরতে পারছে। তার কারণ কি জানো? কারণ হচ্ছে আমি অনেক ফাঁকিবাজ। আজকে একটা জায়গায়, মানে আমি, তোমরা জানো কিনা আমি জানি না, আমি মেরিন গাইডের টিচার, মানে ওয়ান অফ দেম, মানে ওয়ান অফ দ্য টিচার, মানে ওদের হচ্ছে আর কোনো টিচার নাই, হ্যাঁ, পার্মানেন্ট কোনো টিচার নাই, আমি পার্মানেন্ট টিচার। তো ওদের নতুন ব্যাচ শুরু হয়েছে, স্টুডেন্ট আসছে, আমাকে ফোন দিছে যে স্যার ক্লাস আছে। তো আমি গেছি ফার্ম গেট, যাওয়ার পরে ক্লাসে স্টুডেন্টগুলো ঢুকছে। তো ঢোকার পরে আমি ওদেরকে পড়ানো শুরু করছি। তো বিশ্বাস করবা 2 ঘন্টার ক্লাস মাত্র 35 মিনিটে আমি শেষ করে, ঠিক আছে, ডিরেক্টর স্যার বলছি যে ভাই আমার ক্লাস শেষ, আমি চলে গেলাম। তো বললো যে কে বাত হে, মানে তুই 35 মিনিট কি পড়াইলি? আমি বললাম যে আপনার স্টুডেন্টের জিগান। তো স্টুডেন্টে যখন রিভিউ নিছে, কয় ভাই 35 মিনিটে পুরো 3.5 ঘন্টা কাজ করে দিছে। তো সবচেয়ে বড় ফাঁকিবাজ হলো আমি জীবনে, ঠিক আছে? কারণ হইতেছে আমি, আমার পড়ানোর ধরন যেটা, হ্যাঁ টাইম কম নেই, বাট আমি টেকনিক্যালি পড়াই। হ্যাঁ, এখানে তোমাদের যতগুলো টিচার আছেন সবাই টেকনিক্যালি পড়ায়, তারা তোমাদেরকে বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করে, বাট মানে তাদেরকে ফাঁকিবাজ বলা যাবে না, ঠিক আছে? মানে আমি হলো তাদেরও বেশি ফাঁকিবাজ। সেটা যেখানেই হোক, আমি যেখানেই ক্লাস নেই, আমি আমার নিজেরে হলো খুব কম সময় রিজার্ভ রাখি, ঠিক আছে? মানে আমি ফ্রি রাখি খুব কম সময়, ওই টাইমের ভিতরে স্টুডেন্টরা সম্পূর্ণ বুঝে যাইতে পারে। যেমন তোমাদের দেখো, আমি কতগুলা প্রশ্ন এইচডব্লিউ দিছি, দেখছো? কতগুলা প্রশ্ন এইচডব্লিউ দিছি, তার কারণ কি জানো? কারণ এগুলো তোমার পড়ানো হয়ে গেছে, এগুলো তোমরা পারবা। তো এটাকে বলা হয় ফাঁকিবাজ, টেকনিক্যাল ফাঁকিবাজ, ঠিক আছে? তো এটাই আর কি। টেকনিক্যাল ফাঁকিবাজ হলো আমি, আমার টাইম কম বাট প্রশ্ন বেশি সলভ হইতেছে। আচ্ছা পাপ্পু ভাইরে বলবো যে খুব তাড়াতাড়ি তোদেরকে পড়াই দিতে, তাহলে তোদের টাইম লাগবে না। এবার এই প্রশ্নের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ভাই এই প্রশ্নটা সবাই একটু মার্ক করো 3 স্টার, ঠিক আছে? মানে এটাকে সবাই মার্ক করো 3 স্টার, ওকে? এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ওকে? এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি এখন কল দেন তাহলে কিন্তু খবর আছে। একটু বলো এটার অ্যান্সার বলো ভাই। আমি এই উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমি তোমাদেরকে শিখাই আসছি, পাই এ বি। এই ক্ষেত্রফলটা সবাই একটু দাও। হ্যাঁ 12 পাই, থ্যাংক ইউ। দ্য অ্যান্সার ইজ 12 পাই। এটা অনেকবার আসছে, 1 বার 2 বার 3 বার 4 বার আসো প্রশ্ন, ঠিক আছে? সো দুইটাই কি এক্স? আচ্ছা এটা ওয়াই স্কোয়ার হবে, হ্যাঁ এটা ভুল ছিল। হ্যাঁ, তো এরকম প্রশ্ন আমাদের এগ্রিতে প্রশ্ন নরমালি ভুল হয়। তো এটার অ্যান্সারটা ছিল ব্ল্যাঙ্ক, লিখে রাখো। এটার অ্যান্সারটা ছিল ব্ল্যাঙ্ক, বাট এটা যদি ওয়াই স্কোয়ার আসতো তাহলে অ্যান্সার হতো 12 পাই। ক্লিয়ার? সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, এগুলো আমরা পড়াইছি, এগুলো ফাঁকিবাজ। এই আমি এটাও তোমাদেরকে পড়াইছি, এই কণিকের কেন্দ্রের স্থানাঙ্ক, এটাও এইচডব্লিউ। শেষ। এবার আসো 1 আর 2। 54 মনে হয় এ হওয়ার কথা, দেখো তো আমারটা ঠিক আছে নাকি, আমি জানি না। 54টার এ হবে নাকি একটু বলো, 54 এ হবে কিনা সবাই একটু বলো।
সবাই একটু বলো 54 এ হবে কিনা। হ্যাঁ, তাহলে এ দাগাও 1 আর 2। x minus 1 equal 0, তাহলে x equal 1, y minus 2 equal 0, তাহলে y equal 2। হ্যাঁ, শেষ, এই পর্যন্ত শেষ। ওকে, আসো। আমি ক্লাসে আজ এটা কথা খুব কম বলি, এটা তোরা হয়তো খেয়াল করছিস, ঠিক আছে? আমি কথা বললে একদম ক্লাস শেষে কথা বলি, এই কারণে আমার টাইমটা খুব তাড়াতাড়ি শেষ হয়। আর আমি খালি এই যে দেখ, এই যে ঘড়ির দিকে তাকাই কখন শেষ হবে, শেষ হলে একটু ঘুমাইতে পারি। এ সেক থিটা বি ট্যান থিটা, এই বিন্দু সঞ্চার পথ কোনটি? দেখো, সেক আর হচ্ছে হলো ট্যান, সেক আর হচ্ছে হলো ট্যান, এটা মনে রাখবা, সবসময় মনে রাখবা। সেক আর হচ্ছে হলো ট্যান থিটার সহগ যদি ভিন্ন হয়, সহগ যদি ভিন্ন হয়, পাশে লিখে রাখো এটা, সেক এবং ট্যান থিটার সহগ যদি ভিন্ন হয় তাহলে তারা অধিবৃত্ত নির্দেশ করে। কি নির্দেশ করে? অধিবৃত্ত নির্দেশ করে। আশা করি যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেছো, কারো মনে কোনো প্রশ্ন থাকার কথা না। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সেক এবং ট্যান এদের সহগ ভিন্ন থাকতে হবে, তাহলে তারা অধিবৃত্ত নির্দেশ করবে। সবাই ক্লিয়ার? ওকে, নাইস। নেক্সট আর অল্প কিছু কোশ্চেন। ও মা গো, এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল 1, অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, আমরা অধিবৃত্ত পড়াই নাই, তারপর তাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পড়তে হবে। জাস্ট উল্টায় দিবা, আগেরটা উপবৃত্তের ছিল 2b স্কোয়ার বাই এ, এটা হবে 2a স্কোয়ার বাই বি। এর মান হচ্ছে হলো 3 মানে 9, 18, 18কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে কত? কি করলাম? এটাই কি সূত্র? 56 কি এটাই সূত্র? 8/3 হয়। আঠারো, আমি কি ঠিক আছি? আচ্ছা, 4, 8/3 হবে, আমি ভুল করছি আর কি। হ্যাঁ, 8/3, এটা ব্ল্যাঙ্ক আছে। সবাই একটু বলো তো 8/3 আসছে কিনা সবার কাছে? এটা ঠিক না, আমাদের পড়ানোর সময় ঘুমের কথা চিন্তা করা। সবাই বলো 8/3, এটা ব্ল্যাঙ্ক আছে। হ্যাঁ, প্রশ্ন একটু ঝামেলা আছে। ওকে, তোদের পড়ানোর সময় ঘুমের কথা চিন্তা করলে তাহলে তো ওই তুই। আচ্ছা, তোদের মনে হয় একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। হ্যাঁ, যদি আমি শুক্রবার দিন ইংলিশ ক্লাস না, তো ওই দিন ইংলিশ ক্লাসটা দুপুরে দিয়ে দিব, কাজ ক্ষমতা শক্তিটা আমি সন্ধ্যায় নিয়ে নিব, কেমন হবে? হ্যাঁ, সবাই একটু জানাও, তাহলে আমি একটু আগাইতে পারি, তাহলে হবে না। আচ্ছা, এই জায়গাটাতে যেই ফ্যাক্টরটা আছে সেটা আমি একটু বলি, 2b স্কোয়ার বাই, এটা মাইনাসের আগে যেটা থাকে সেটা b, মানে এক্স স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই। ওকে, এখন একটু খেয়াল করো তো সবার কাছে এটা আসছে কিনা। সবার কাছে এটা আসছে কিনা সবাই একটু খেয়াল করো। এখন নেটটা প্রবলেম ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, নো সিগন্যাল, এখনো কি একই অবস্থা? সবাই একটু জানান তো, এবার একটু দেখো তো এবার ঠিক আছে কিনা। এবার একটু দেখো, তাড়াতাড়ি শেষ করে দিই, আর কয়টা প্রশ্ন আছে।
এবার ঠিক আছে কিনা সবাই একটু দেখো। এখন ঠিক আছে কিনা সবাই দেখো। এখন ঠিক আছে কিনা সবাই দেখেন। আচ্ছা, এটার অ্যান্সার 8/3 হবে। হ্যাঁ, এবার আসো, এটা ব্ল্যাঙ্ক। এই সমীকরণটি কি প্রকাশ করে সবাই একটু বলো। 57 নম্বর প্রশ্নটা সবাই একটু বলো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ আলাদা, এক্স ওয়াই যুক্ত পদ আছে, উপবৃত্ত নির্দেশ করবে। কি নির্দেশ করবে? উপবৃত্ত নির্দেশ করবে। ওকে, উপবৃত্ত নির্দেশ করবে। এবার আসো নেক্সট, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। হোম টাস্ক, বাসায় পারবা, এগুলো সব শিখে আসছি। এরপর আসো, এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে যায়, উৎকেন্দ্রিকতা কত? এই বিন্দুটা এর ভিতরে বসাবা, দিয়ে পি এর মান বের করে নিবা, তারপর উৎকেন্দ্রিকতা বের করবা। পারবা না? সবাই একটু বলো, পারবা কিনা? এই প্রশ্নটা পারবা কিনা সবাই একটু বলো। এটা এই টাইপের একটা প্রশ্ন আমি করে আসছি। সবাই পি এর মান বের করে নিবা। হ্যাঁ, পি এর মান বের করে নিবা। পারবা না? অ্যান্সার এ, সিলেট এগ্রি। অ্যান্সার এ, পারবা না? ওকে। এরপরে যে অঙ্কটা আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপবৃত্তের 2b স্কয়ার বাই হচ্ছে হলো a, এই সূত্রে ফেলাবা, শেষ। এটাও তো পারার কথা, এটাও তো পারার কথা, 2b স্কয়ার বাই a, এটাও তো পারার কথা। হ্যাঁ, গুড, পারবা। এবার দেখো, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, এটার উৎকেন্দ্রিকতা বের করে ফেলবা। এটা নিয়ে আমি আর না করি, এই উৎকেন্দ্রিকতা তোমরা পারো। 62 নাম্বারটা দেখো, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, এটাও পারবা, শেষ। এবার আসো, এবার একটু আসো, থ্যাঙ্কস। এবার আমি তোমাদেরকে একটু বলে দেই, দেখো, এবার দেখো, এগুলো সব পড়াই দিচ্ছি, এই জন্য আমি এগুলো নিয়ে আলাদা করে কোনো কিছু বলি নাই। এবার একটু খেয়াল করো, অধিবৃত্ত দেখো, অধিবৃত্তটা একটু দেখো, অধিবৃত্তের তো ভালো ইয়ে আছে, দেখো। এবার দেখো, অধিবৃত্তটা দেখো, কি কি করতে হবে, কি কি পড়তে হবে সব আমি বলে দিচ্ছি। দেখো, সবাই সবাই ফোকাস দাও। এখন 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 আমাদের নেট ঠিক আছে, এখন সবাই একটু মনোযোগী হও। এক্স ওয়াই ইকুয়ালস টু 4c স্কয়ার সমীকরণটি কি নির্দেশ করে? কি নির্দেশ করে? এক্স ওয়াই ইকুয়ালস টু 4c স্কয়ার কি নির্দেশ করে? তাড়াতাড়ি বলো। এক্স ওয়াই ইকুয়ালস টু 4c স্কয়ার কি নির্দেশ করে? সবাই একটু জানাও, সবাই একটু জানাও, কি নির্দেশ করে? দ্রুত জানাও, কমেন্টসে জানাও দ্রুত, এটা কি নির্দেশ করে দ্রুত জানাও। সবাই একটু জানাও যে এটা কি নির্দেশ করে। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, নো, এটা কোনোটিই নয়, এটা আসলে অধিবৃত্ত নির্দেশ করে, দ্যাটস হোয়াই এটা কোনোটিই নয়। অ্যান্সার ডি, অ্যান্সার কত? ডি। ওকে, মূলত এটা অধিবৃত্ত নির্দেশ করে। এবার একটু আসি, এই প্রশ্ন জ্যামিতিক পরিচয় কি? অধিবৃত্ত। এই অধিবৃত্ত থেকে হচ্ছে আমাদের মূলত যে প্রশ্নগুলো আসে তোমার এগ্রিকালচারের জন্য, সেটা হচ্ছে পরিচয়। পরিচয়গুলো মানে কণিকের পরিচয়গুলো ভালো মতো দেখে যাবা। এর উৎকেন্দ্রিকতা কত? আচ্ছা, 34-এর উৎকেন্দ্রিকতা মনে রাখবা, উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে √1 প্লাস, সবাই একটু খেয়াল করো, √1 প্লাস সেটা হচ্ছে হলো বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার। এই জিনিসটা সবাই মনে রাখবা, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উপবৃত্তের ক্ষেত্রে মাইনাস, অধিবৃত্তের ক্ষেত্রে প্লাস। সবাই বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। হায় রে আল্লাহ রে, আমি যে কি জ্বালায় আছি, নেটওয়ার্ক ইস্যুটা খুবই প্যারা দিচ্ছে আমাকে আজকে। সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। নেট একটু পর পর প্রবলেম লাগতেছে। হ্যাঁ, এবার একটু দেখো, এটারও উৎকেন্দ্রিকতা দেখে যাবা, ই বের করবা, ই এর সূত্র দেখাই দিছি। এবার একটু খেয়াল করো, এটারও উৎকেন্দ্রিকতা দেখে যাবা। এরপরে আসো, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সবাই 39 নাম্বারটা, সবাই এই 39 নাম্বারটা সবাই একটু করেন, 39 নাম্বারটা সবাই একটু করেন। সূত্র হচ্ছে 2b স্কয়ার বাই হচ্ছে হলো a,
আজকে নেট আমার খুবই ডিস্টার্ব দিচ্ছে, হ্যাং হয়ে যাবে আমার মাথাটা আজকে। দাঁড়াও নেটটা আসুক, তারপরে দেখতেছি। আজকে নেটওয়ার্ক, মনে করো যে আজকে নেট আলার একটা ফোন দিব, অলরেডি 35 MBPS ইউজ করি, তারপরে যদি এই অবস্থা হয় ভাই, দেশে এখন ওয়াইফাই চালানোটাই টাফ। টাকার মনে টাকা যায়, দিন শেষে মানে এটারে গন্ধ করে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। পিক্সেল দিয়ে লাইভ হচ্ছে, পিক্সেল দিয়ে, ঠিক আছে, যার কারণে হচ্ছে এটা কোনো ইস্যু না। পিক্সেল বা আইফোন এটা কোনো ইস্যুই না, বাট ইস্যুটা হইতেছে ওয়াইফাই এর। ওয়াইফাই আসলে এটা খুবই বাজে, মানে আমি এম্বার এটি ইউজ করি, তারপরেও এই অবস্থা। ঠিক আছে, এছাড়া আর কিছুই না। এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এবার আসো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একই সূত্র, সেই সূত্রে অ্যাপ্লাই করবা। সেটা হচ্ছে হলো 2a স্কোয়ার বাই হচ্ছে হলো b, এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। ওকে, তারপরে আসো, আমি সূত্রগুলো বলে দিয়ে যাচ্ছি। একই স্পর্শকর সূত্র, তোমরা এটা দেখে যাবা। আগেরটাই ছিল প্লাস, এবার একটা হচ্ছে হলো মাইনাস। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা, আগেরটাই ছিল প্লাস, এবার একটা মাইনাস। ওকে, এটা একটু মাথায় রাখবা, এই দুটো সূত্র জাস্ট। আচ্ছা দেখো, আর কোনো কিছু আপাতত দরকার নেই। এই যে এই ম্যাথটা দেখে যাবা, সরি এই ম্যাথটা দেখে যাও, 41। আচ্ছা 41 নাম্বার ম্যাথটা কি আমাকে করে দিতে হবে? সবাই একটু বলেন, 41 নাম্বার ম্যাথটা কি আমাকে করাই দিতে হবে? সবাই একটু বলেন। প্লাস মাইনাস 2√2 হবে অ্যান্সার। হ্যাঁ, এটা কি করাই দিব? সবাই একটু বলো, এটা কি করিয়ে দিব? দেখো, kx মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। আমি ডিরেক্ট করতেছি। হ্যাঁ, এটা একটু খেয়াল করো, এটা শর্ত মতে b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। b এর মান হচ্ছে হলো মাইনাস 2, সবাই বসাও। মাইনাস কে, সরি এই লাইনের পরের লাইন লাগবে এখানে, 2x স্কোয়ার মাইনাস kx প্লাস 1 ইকুয়াল 0। তাহলে মাইনাস কে স্কোয়ার 4 ইন্টু এর মান 2 ইন্টু সি এর মান 1, 0। কে স্কোয়ার ইকুয়াল 8, কে ইকুয়াল প্লাস মাইনাস 2√2। শেষ। সবাই কি ক্লিয়ার? করে দিলাম তো, শেষ। বুঝছো? আর কিচ্ছু করা লাগবে না এখানে। xy ইকুয়াল যদি 1 হয়, xy ইকুয়াল যদি 1 হয়, তাহলে y এর মান বলে দেওয়া আছে k মাইনাস 2x ইকুয়াল হচ্ছে 1। এটাকে বসায় দাও, তাহলে হয়ে যাবে। সবাই কি বুঝছো? সবাই একটু বলো যে সবাই বুঝছি কিনা। দেন ওই লাইনটা থেকে এই লাইনটা পাইছি, আবার এই লাইন থেকে এই লাইন পাইছি, এই লাইন থেকে আবার এই যে নিশ্চয়কের মান বের করছি। ক্লিয়ার? এবার আসো, অসীম তটের সমীকরণ দেখা লাগে না, লাগবে না অসীম তটের সমীকরণ, এগুলা ইচ্ছা হলে দেখবা, নাহলে না দেখবা। শেষ। প্যারামেট্রিক ইকুয়েশন লাগবে না, শেষ, পড়াই দিছি। ওকে ডান। এবার বলো, এ ভাই থাম 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 থাম। ওকে, মোটামুটি অনেকগুলো প্রশ্ন করাই দিছি আজকে, যা যা লাগবে সব শিখাই দিছি। এবার লাস্টে চলে আসেন। লাস্টে ইম্পর্টেন্ট টাইপ, ইম্পর্টেন্ট টাইপ সবাই লিখে নাও। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপবৃত্তের স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, তারপরে স্পর্শকের বি ও সি এর মান, মানে সি এর মান নির্ণয় করা আর কি। ঠিক আছে, তারপরে আসো অধিবৃত্তের পরিচয়, অধিবৃত্তের পরিচয়, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা। ওকে, সবাই বলো আজকের ক্লাস সবাই বুঝছো কিনা, কোনিক্সে আর কোনো সমস্যা থাকবে কিনা। যদি থাকে তাহলে কিন্তু একটা মাইরও নিচে পড়বে না। সবাই একটু বলো। তোরা তো এরপর থেকে আমার খালি ফাঁকিবাজ মনে করবি, তোদের সাথে তো আজকে অসুস্থ শরীর নিয়ে কি যে কইছি আল্লাহ জানে। এই সবাই বলো ক্লিয়ার কিনা। পুরা সুন্দর করে প্রতিটা ম্যাথ সুন্দর করে সবাই করে ফেলবা, পারবা না?
কোনিক্সের সবাই বলেন পারবেন কিনা? যা বলছি বলছি, এটাই কোনো মাফ নাই, তাহলে পিটাবো সবাই রে। সবাই বললো যে পারবা কিনা। বলেন কোনিক সহজ লাগছে না কঠিন লাগছে? কোনিক সহজ লাগছে না কঠিন লাগছে না কঠিন লাগছে? সবাই একটু বলেন, পারবেন সবাই? ওকে, কঠিন লাগছে? কোনিক্স কঠিন? আমি সহজ করে পড়াইছি, কোনিক্স এর চেয়ে সহজ আর তুমি কোথাও পাবা না, এটা আমি কথা দিলাম। আজ এটা কথা বলি নাই দেখে 1.5 ঘন্টায় ক্লাস শেষ করছি। যদি ক্লাসের ভিতরে গল্প গুজব করতাম এটা 3 ঘন্টা লেগে যেত। সো এত দরকার নেই গল্প গুজব করা, সময়ের মূল্য অনেক। আমার 1 মিনিটের সময়ের মূল্য অনেক বেশি, তার চাইতে বেশি মূল্য হচ্ছে তোমাদের সময়। সত্য কথা, একদম ক্রুশাল মোমেন্টে আসো, সো এই মোমেন্টটাকে কেউ কখনো নষ্ট করে না, ঠিক আছে? ওই লাইফে যা আছে এগুলো পরে করতে পারবা, আগে এই 50 দিন 30 দিন এটা হাতে রেখে জাস্ট নিজেরা, হ্যাঁ স্লাইড দিব দেখে তো নিয়ারিং কমপ্লিশন চলতেছে, সো এটা যখন হয়ে যাবে তখন আমি এটা তোমাদেরকে দিয়ে দিব। কালকেরটা দিয়েছি তো, কালকেরটা পেয়েছো না? প্রত্যেকটা এটাই তো আমি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে ক্লাসগুলো সাজিয়ে দিচ্ছি। এই কাজগুলোই আমার করা লাগে আসলে, বুঝছো? তোমরা মনে করো যে ভাইয়া হচ্ছে খালি পেইড বেস নিয়ে পড়ে থাকে, ভাইয়া সারাদিন হচ্ছে হলো এইগুলো নিয়ে করে বেড়ায়। তো ভাইয়ার আসলে অনেক কাজ, ঠিক আছে? ভাইয়ার প্রচন্ড কাজ, বেকার মানুষ তো এই জন্য কাজ বেশি। যদি বেকার না থাকতাম তাহলে কাজ কম থাকতো। তো ভাই এক্সাম দিব কোথায়? কিসের এক্সাম মশিউর? কিসের এক্সাম? এক্সাম তো তোমার মানে রেগুলার ব্যাচে যে এক্সামটা চলে সেটা হচ্ছে তোমার টেলিগ্রাম চ্যানেলে চলে, ঠিক আছে? গতকালকের লেকচারের উপর আজকে এক্সাম হবে, আজকে লেকচারের উপর আগামীকাল এক্সাম হবে, এইভাবে। তুমি ধরো আজকে যে পরীক্ষা মানে পড়া ক্লাসটা করবা সেটার উপরে আগামীকালকে হচ্ছে হলো তোমার এটা চলবে। তাহলে শুক্রবার আমি যদি সুস্থ থাকি আল্লাহর রহমতে, শুক্রবারে যদি আমার কোনো কাজ না থাকে আমি ইনশাল্লাহ তোমাদের ওই ক্লাসটা টেনে দিব। আর যদি কাজ থাকেও তাহলে আমি জানাই দিব, ওটা আমি শনিবারে টেনে দিব। সো এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই, তোমাদের বায়োলজি ক্লাসের আগে আমি টেনে দিব কাজ ক্ষমতা শক্তি। সো এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ওকে, কোথায় দিছেন? আচ্ছা, কোথায় দিছেন? তোমাদের ইয়াতে দিছি তো আসিয়া, ওই আমার ওয়েবসাইটে যেটা সকল লিঙ্ক কন্টেন্ট যেখানে দেয়া থাকে ওইখানেই তো সব সাজানো থাকে তোমাদের। তো কোথায় দিছি মানে বুঝলাম না। আচ্ছা, লাস্ট এই কটা দিন তুমি আসলে কিভাবে পড়বা তার একটা সঠিক দিক নির্দেশনা হচ্ছে কি বলবো এটা রে, হুম, প্রচুর পরিমাণে গান শুনবা, খাবা দাবা ঘুমাবা, আর কোনো কাজ নাই, ঠিক আছে? একটা কথা আমি সবসময় বিশ্বাস করি যে মোটিভেশন হচ্ছে তুমি তোমার নিজে। সবচেয়ে লাইফে সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে ফ্যামিলি, এটা মনে রাখবা। যদি ফ্যামিলির দুঃখ কষ্ট তুমি না বুঝো তাহলে আমাদের মতো যত অনলাইনে টিচার আছে, এই যে আবেগ ঘন কথাবার্তা আমরা যে বলি, ঠিক আছে, এগুলো আসলে কোনো মূল্য নেই, এগুলো মূল্যহীন। সবচাইতে বড় মূল্যবান সম্পদ হচ্ছে তোমার বাবা মা। তাদের দিকে যদি তাকিয়ে তুমি পড়াশোনা না করো, তোমার যদি মোটিভেশন না আসে, তাহলে আমাদের মতো যারা অনলাইনে শিক্ষক বা হচ্ছে অফলাইনে শিক্ষক, এইসব মোটিভেশন কখনো কাজের না। আমার লাইফের সবচেয়ে বড় মোটিভেটেড বা তুমি যদি কিছু বলো সেটা আমার মা। তো এরকম লাইফে অনেকেই মা বাবা থাকে। প্রতিটা স্টুডেন্টের লাইফে একটা করে ক্রুশাল মোমেন্ট থাকে, আর সেই ক্রুশাল মোমেন্টটাকে আমি বলে থাকি অ্যাডমিশন টাইম। সো আমারও এরকম একটা টাইম ছিল, মানে লাইফে সাকসেসফুল হইতে গেলে অনেক কিছু করা লাগে, ঠিক আছে? আমার ফ্যামিলিতে আমার কখনো ডিমান্ড ছিল না, ঠিক আছে? না, আমার ফুল ফ্যামিলি বলতে ফুল ফ্যামিলি, বাবা আমার মানে আমার এই ফ্যামিলি না, দাদা বাড়ি নানা বাড়ি এই জায়গাগুলোতে। তো যেটা হয়েছে, এখন কোনো কিছু করার আগে সবার আগে ফোনটা আমার কাছে আসে যে আমি এটা কি করব, ঠিক আছে? ওই জায়গাটা তোমাকে করে নিতে হবে। মোটিভেট
তুমি তখনই হবা যখন তোমার ফ্যামিলির দিকে তুমি তাকিয়ে সাকসেসফুল হবা। ঠিক আছে, এর চাইতে বড় সাকসেসফুল আর কিছু হইতে পারে না লাইফ, বা এর চাইতে বড় মোটিভেশন আর কিছু হইতে পারে না। যতই আমরা ইয়া করি, এই করি, সেই করি, অনলাইনে একজন টিচার কি করলো না করলো বা সে কি বললো দেই তার নিয়ে একটু হাইপ ক্রিয়েট করি, দরকার নেই ভাই, সে নিজেই হাইপ। ঠিক আছে, আমি সবসময় বিশ্বাস করি যে আমার স্টুডেন্ট যত কম থাকবে আমার চান্সের রেশিও তত বাড়বে। আমার 2500, 3000, 5000 স্টুডেন্ট দরকার নেই, আমার রিয়েল স্টুডেন্ট থাকুক, তারা যেন কষ্ট করে। আমার এই ব্যাচের অনেক স্টুডেন্টই আবার বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে এগ্রির জন্য, এটা আমি জানি। তার একটা কারণ আমি তোমাদেরকে বলি, তারা হচ্ছে রঙিন জিনিস দেখতে পছন্দ করে, তারা সাদা কালো দেখতে পছন্দ করে না। এটা সবসময় মনে রাখবা, লাইফে সাদা কালো অনেক বড় একটা ফ্যাক্ট। ঠিক আছে, রঙিন জিনিস কখনোই আজীবন রঙিন থাকে না, দিন শেষে সে সাদা কালোই হয়। মানুষ একটা না একটা সময় সে ইহকালে যাবেই, আজ না হয় কাল, তাকে সাদা কালো জীবনটাকে দেখতে হবে। তো সবসময় রঙিন জিনিস দেখে কখনো ওইখানে হাত দিতে যাবা না, তাহলেই তুমি মরবা। সো তোমাকে সাদা কালো লাইফটাকে লিড করতে হবে সৎভাবে, অনেস্টভাবে, ডেডিকেশনের সাথে। তুমি এখানে রেগুলার ক্লাস করলে, তুমি রেগুলার এক্সাম দিলে, তোমার ঘাটতি কই আছে সেটা আমাকে জানাবা। তোমরা দেখছো যে ওই দিন বায়োলজি এক্সামটা একটু চেঞ্জ হয়েছে দেখে আমার মাথা হ্যাং হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব। ওই দোষটা আসলে কার দিব আমি জানি না। ঠিক আছে, তোমাদের যে লেকচার ওয়াইজ বা রুটিন ওয়াইজ যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে এটা আমি জানতাম না। কালকে রাতে আমি হলো ইয়ারে নিয়ে আফিয়ারে বললাম যে আমাকে লেকচারগুলোকে সাজাই দে, তো আমাকে সাজাই দিল, তারপরে দিন আবার আমি চেঞ্জ করছি। তো জিনিসগুলো হচ্ছে এরকম, যখন দায়িত্ব জায়গাটা আমরা নিতে পারবো না তখন আমার এখানে আলটিমেটলি কোনো গোল নেই। তোমাদের সামনেই আমি যা কথা বলি, যার সাথে সব সামনেই বলি, কারণ আমি আমার দায়িত্বের জায়গা থেকে 100%, তো তোমরা 100%। কিন্তু আমার মাঝে মধ্যে অবাক লাগে যে তোমরা রেগুলার ক্লাস করো না বা রেগুলার এক্সাম দাও না। এক্সাম দেয় 30 জন, 22 জন, 23 জন। আচ্ছা, আলটিমেটলি এটা সাকসেসফুল বা এটার মানে কারণটা কি? মানে তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি ভর্তি হইছিই বা কেন? টাকা তো তোমার নিজেরও না, টাকাটা কার? হয় তোমার বাবার, না হয় তোমার মায়ের, আর না হয় তোমার বন্ধুর কাছ থেকে তুমি দান নিছো, না হয় জান বাবু সোনা তাদের কাছ থেকে দান নিছো। তো নিছো তো, টাকা তো একভাবে না একভাবে নিছো, বা নিজে টিউশনি করায় করছো, যে কোনো না বা যে কোনো ওয়েতে তুমি নিছো। তো সে টাকাকে প্রপার ওয়েতে যদি তুমি শেষ না করতে পারো বা এটাকে কাজে না লাগাতে পারো, সেটার দরকার কি তোমার? কথা কি বুঝাইতে পারছি? এই জিনিসগুলাকে একটু সিরিয়াসলি নিও। লাইফটা তো সহজ না। তোমরা এখন বাপের হোটেলে খাইতেছো, মায়ের হোটেলে খাইতেছো, মা রান্না করতেছে খাইতেছো, জিনিসটা এরকম না। চান্স পাওয়ার পরে যখন ফ্যামিলি ছেড়ে দূরে যাবা, তখন এমনও দিন যাবে সারাদিন আলু ভর্তা খেয়ে বসে আছো, বাবা মা টাকা পাঠাইতে পারতেছে না। ঠিক আছে, তো ওই লাইফটা অনেক কঠিন। আমার এরকম দিন থাকতো যে মাসের 25 তারিখ হইতো, আমি তখন আর টাকা যেতাম না বাসায়। তো টানা 5 দিন জাস্ট মরিচ আর তোমার পেঁয়াজ ডলে ভাত খেতাম। এটা কেউ জানতো না। ঠিক আছে, তো এটা আমার টোটালি প্রায় 1.5 বছর এই লাইফটা আমি লিড করছি। 25 তারিখ 20 তারিখ হইলে আমার টাকা শেষ হয়ে যেত, টিউশনির টাকা বা আদার্স ঘর ভাড়া যাতায়াত খরচ এগুলো মিলে 6000 টাকা আমি নিতাম। তো এরপরে তো এটাই করে খাওয়া লাগতো, কিছু করার থাকতো না। এখন ফ্রেন্ডের বাসায় তুমি একদিন খাইতে পারবা, আত্মীয় স্বজনদের বাসায় তুমি একদিন খাইতে পারবা, রেগুলার পারবা না। তো ওই লাইফটা লিড করে তারপরে যেখানে আসছি, এখন নিজের যা মন চায়। বাবা একটা কথা বলতো যে ট্যুর দিবা, বিমানে উঠবা, নিজের টাকায় উঠবা, বাপ মায়ের টাকায় কেন? নিজে প্রতিষ্ঠিত হও। তো আমি প্রতিষ্ঠিত হই নাই, কারণ আমি কোনো জব করি না, কিন্তু হাত খরচ চালানোর জন্য যতটুকু পারা যায় ততটুকু আমি নিজে করি। তো আমি এখন নিজের মন মতো আমি বিমানেও চড়ি, নিজের মন মতো আমি এসি বাসেও চড়ি, নিজের মন মতো আমি এখন পাবলিক ট্রান্সপোর্টে চড়ি না, নিজের মন মতো আমি এখন রিক্সায় চড়ি, আমি এখন উবারে চড়ি। পার্থক্য কই দেখছো? নিজের টাকা থাকবে পকেটে, খরচ করতে দ্বিধাবোধ করবা না। বাট তুমি যদি নিজে সাকসেস না হও তখন ওই জিনিসগুলো লাগবে, একটা সময় যে ফিল করবা। ঠিক আছে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা আমারটা দেখে, মানে আমি যে এই পর্যন্ত আসতে পারছি, ওরা এটা চিন্তা করে না যে আমি শিয়াবের মতো হব।
ওরা চিন্তা করে আমি অন্যভাবে শিয়াবের মতো হব, তাদের লাইফটা অন্যভাবে। যেমন আমার যে মানে বেস্ট ফ্রেন্ড ইউনিভার্সিটি লাইফের, ও আজকে আসতেছে সিলেট থেকে, কালকে ওদের পেট্রো বাংলার পরীক্ষা। তো আমি কোনো চাকরির পরীক্ষা দিব না, যেহেতু আমি বাইরে চলে যাব। তোর কালকে পরীক্ষা, আমার বাসায় থাকবে 2 দিন। ওর বিসিএস পিলি হয়েছে, 46-এর বিসিএস পিলি হয়েছে। ও বলছে বন্ধু আমার সরকারি জব দরকার। ওকে ফাইন, তাহলে তুই ওই জায়গাটাকে লিড কর। এখন তোমাদের দরকার একটা সরকারি ইউনিভার্সিটি, তাহলে তুমি এই জায়গাটাতে লিড করো, ডেডিকেশন দেখাও। তুমি তোমার যেই জিনিসটা দরকার সেটা তুমি ডেডিকেশন দেখাও। লাইফটাই এরকম, লাইফ টাইমটা এভাবে আর কি ক্যারি করো, ঠিক আছে? এত সহজ না, মানে এত মানে সহজ ভাবে নিও না, লাইফটা অনেক কঠিন, ঠিক আছে? যখন দূরে যাবো ফ্যামিলি ছাড়া, তখন আসলে বুঝবা যে কতটা কঠিন লাইফ। টাকা চাইতে যে কি পরিমাণ কষ্ট বাবা মায়ের কাছে ইউনিভার্সিটি ওঠার পরে, সেটা এখন ফিল করবো না। টাকা চাইছো, ভর্তি হইছো, কাজে লাগাও, সৎভাবে কাজে লাগাও। আমরা যতই কষ্ট হোক, যতই টায়ার্ড হই না কেন, ঠিক আছে? আমি সারাদিন দৌড়ানোর পরেও আমি তোমাদের সাথে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে কথা বলতেছি এখন পর্যন্ত, স্টিল নাও 1.5 ঘন্টা প্লাস। তার মানে আমার টায়ার্ডনেসের উপরে তোমাদের পড়ানোর কোনো মানে হ্যাম্পার হয়েছে কিনা ক্লাসে? তোমরা কি বলতে পারবা যে ভাইয়া হচ্ছে তাড়াহুড়া করে শেষ করছে? খুব রিল্যাক্সে আমি আগে প্রথমে থিওরি পড়াইছি, কোশ্চেন সলভ করছি, কারণ এটা হচ্ছে আমার হালাল পয়সা, আমি হালাল করে নিতে চাই, আমার যত কষ্ট হোক। সো পয়সাকে যখন তুমি হালাল কথা চিন্তা করবা একবার হলেও, তখন তুমি ওইটাকে হারাম খাইতে পারবা না। সো তোমাকেও হালাল উপায়ে সৎ থেকে মানুষের উপকার করে তারপরে তুমি ইনকাম করো, কোনো সমস্যা নাই। বাট তুমি টাকা নিলা, ঠিক মতো ক্লাস নিলা না, কিছু করলা না, ডেডিকেশন থাকলো না, তাহলে তো দরকার নেই। কথাকে আমি বুঝাইতে পারছি? সো ইউনিভার্সিটিতে উঠো, টিউশনি যা যা লাগে, যেখানে লাগে, যারা যাবা ইন ফিউচার, যদি কোনোভাবে ভাইয়ার হেল্প লাগে, ভাইয়া সবসময় হেল্প করো। ভাইয়া লবিন অনেক বড়, তোমরা আমরা এখনো চিনো না, ঠিক আছে? মানে ওইভাবে আসলে পার্সোনালি চিনো না। যারা আমার সাথে মোটামুটি কথাবার্তা বলে তারা জানে, সারা বাংলাদেশে আমার এমন কোনো ইউনিভার্সিটি নাই, স্টুডেন্ট নাই, সারা বাংলাদেশে এমন কোনো কোচিং সেন্টার নাই যার সাথে আমার লবিন নেই। সো মোটামুটি আমি চেষ্টা করি ওইসব স্টুডেন্টদেরকে একটা জায়গায় আমি সেটেল ডাউন করতে। তো এটাই, ভালো থাকো, সুস্থ থাকো। অনেকক্ষণ কথা বলছি, আমি নর্মালি কথা বলি না, ক্লাস টাইমে দেখবো আমি কথাই বলি না, আমার ক্লাস আগে। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এনিওয়ান, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো যে ভাই কিভাবে পড়তে হবে, বুঝছো? মানে কিভাবে পড়তে হবে, তুমি না পড়েও তুমি সবকিছু করতে পারবা, এটা তোমার ব্যক্তিগত বিষয়। সো মোটিভেশন ওইটাই, বাবা মা, আর কিছু না। সো বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি শেষ করব, সমস্যা নাই। এক্সাম দিব কোথায়? টেলিগ্রাম চ্যানেলে দিবা, ডেইলি এক্সাম চলে, হ্যাঁ? আচ্ছা, তোমাদের কি কেমিস্ট্রি এক্সাম সকালে দিয়েছিল? আমাকে একটু জানাও তো, কেমিস্ট্রি এক্সামের লিঙ্কটা কি সকালে দিয়েছিল কিনা টেলিগ্রামে, সেটা একটু জানাও আমাকে। তাহলে আমি এরা একটু জানাও আমারে, যারা দেখি কেউ কেউ পরীক্ষা দিছে কিনা। তো এখন অনেকে টেলিগ্রামে যাবা, যে চেক দিবা, পরে ভাইয়াকে জানাবা, নাকি? বলো বলো, দিছে? ওকে, হ্যাঁ। ও আমার কালকে রাতেই বলছে যে ভাই কারেন্ট নাই, মানে আমি যে কোশ্চেন করবো এটা আমি পারতেছি না, তো সকালবেলা হচ্ছে আমি কোশ্চেনটা দিয়ে দিব, আপনি একটু আপডেট করে দিয়েন। তা আমি ওই যে বললাম তো, রাতে কাজ করছি তোমাদের কন্টেন্টগুলো নিয়ে, তো পরে আর আমি নোটিস করতে পারিনি, ও দিয়ে দিছে, ঠিক আছে? তোমরা টেনশনের কোনো কারণ করবো না, প্রতিটা প্রশ্ন, প্রতিটা এক্সাম তোমরা পাবা। এটা যেহেতু ভাইয়া কথা দিছি, সেহেতু তোমরা পাবা। এবং তোমাদের উইকলি এক্সামের রুটিনটা আজকে আমি এখন নিয়ে বসবো, একটু পরে একটু রেস্ট করে, দেন ওই রুটিনটা আমি তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ? সো এই পর্যন্তই আর কি। এক পার্টি না দিল না, আজকে আজকে দেয় নাই সকালে, টেলিগ্রামে আজকে সকালে দেয় নাই, বাকি 25টা কি দেয় নাই আজকে? এক পার্ট শেষ হইলে তো আর এক পার্ট দেওয়ার কথা, না দিলে একটু বললো তো আমি ধরতেছি। আর ম্যাথ হচ্ছে হলো, আমি কালকে রাতে ওরে পাঠায় রাখছি, ওটা থেকে ম্যাথ কোশ্চেন করবে, ঠিক আছে? তো সবাই একটু বলো যে তোমাদের যা যা দিছে এটাই ঠিক আছে। তাহলে আচ্ছা, সেকেন্ড পার্ট যদি না দেয় তাহলে সেটা নিয়ে আমি এখন কথা বলতেছি ওর সাথে, ঠিক আছে? ও আমার কথা দিছিল যে আজকে সকালে করবে, তাহলে আমি একটু দেখি দিছে কিনা, তাহলে ওটা দেখি। আর ম্যাথ কোশ্চেনটা কত দূর এটা দিয়ে আমি তোমাদেরকে টেলিগ্রামে আপডেট করে দিচ্ছি, হ্যাঁ, কখন কোন পরীক্ষাটা হবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু দেয় না, এটাই আমি আর খেয়াল করতে পারিনি, সারাদিন ব্যস্ত ছিলাম, এই জন্য তোমাদের কাছ থেকে শোনা। তাহলে আমি হচ্ছে এটা একটু দেখে নিই, দেখে নিয়ে দেন তোমাদেরকে টেলিগ্রামে আপডেটটা দিচ্ছি কখন পরীক্ষা হচ্ছে।
ওকে, হ্যাঁ রেজাল্ট আমি দিয়ে দিছি, রেজাল্ট আমি দিছি, ওর এখানে কারেন্ট ছিল না। ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনা করো। ইংলিশ এক্সামের রেজাল্ট দিয়েছি তো মনে হয়, ও ওটা দেয় নাই না, আচ্ছা ওটা আমি দিয়ে দিচ্ছি, ইংলিশেরটা আমি দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, টাকা, বাই বাই। আমার এই ডিসপ্লে বন্ধ করে দিছি, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।